আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান ইকোনমিক্স এর। আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম কি নিয়ে, মনে আছে? আশা করি এমসিকিউ ডিসকাস করেছিলাম। কি নিয়ে ডিসকাস করেছিলাম? স্যার ওই মানি। কারেন্সি। হ্যাঁ। মানি, হ্যাঁ, মানি নিয়ে, অর্থ নিয়ে বা মানি। এই টাকা আমাদের কিভাবে সার্কুলেট হয়, টাকা কিরকম, কি টাকা ব্যাপার, টাকার কোথায় কিরকম কি আছে, হ্যান ত্যান, এইসব ব্যাপার আমরা মানি নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা ডিসকাস করব এই মানির পরবর্তী ক্লাস বা মানির যে সম্পর্কে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম। ঠিক আছে, ট্যাক্সেশন সিস্টেম। এবার ট্যাক্সেশন সিস্টেম মানে হচ্ছে কি, যে গভর্নমেন্ট বা সরকার কি হয়, আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ট্যাক্স নিয়ে থাকে। তো সে ট্যাক্স যে গভর্নমেন্ট নিয়ে থাকে, কোন কোন জিনিসের উপরে ট্যাক্স নেয়, বা এই ট্যাক্স ব্যবস্থার ক্ষেত্রে গভর্নমেন্ট কি সমস্ত জিনিসেরই উপরই কি ট্যাক্স নিতে পারে, বা সমস্ত ট্যাক্স কি একই রকমের, না এই ট্যাক্স নিয়ে গভর্নমেন্ট করেটা কি, বা এত যে ট্যাক্স নেয়, ট্যাক্স গভর্নমেন্ট করেটা, সেগুলো সম্পর্কে আমাদের ডিসকাশন করতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম, যেটাকেই আমরা এটা আরেকটা চ্যাপ্টার হিসেবে আমরা বলি, সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। দুটো, তোমরা যদি ইকোনমিক্স বই ফলো করো তাহলে দেখবে দুরকম বইতে দুরকম চ্যাপ্টারের হেডিং থাকে। কোনো বইতে পাবলিক ফাইন্যান্স বলে থাকবে চ্যাপ্টারটা, কোনো বইতে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম সম্পর্কে রাখবে, অথবা ইন্ডিয়ান মানিটারি পলিসি বলেও থাকতে পারে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস একটা চ্যাপ্টারেরই অন্তর্গত, একটা চ্যাপ্টারেরই বিষয়বস্তু বা একটা চ্যাপ্টারেরই জিনিস, কিন্তু চ্যাপ্টার গুলোর যে হেডিং আলাদাভাবে করা হয়। এবার প্রথমে ব্যাপারটা হচ্ছে যে এই যে ট্যাক্সেশন সিস্টেমটা বা ট্যাক্সেশন সিস্টেম বা পাবলিক ফাইন্যান্স বা মানিটারি পলিসি, ব্যাপারটা কি? দেখো, আমাদের যে গভর্নমেন্ট বা সরকার যে রয়েছে, গভর্নমেন্ট বা সরকার কি রয়েছে, সরকার তার যে মানিটারি পলিসি বা ফাইন্যান্সিয়াল সিস্টেম বা আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সরকারকে চারটে বা পাঁচটা জিনিসের উপরে ডিপেন্ড করতে হয়। সরকারকে পাঁচটা জিনিস দেখতে হয়। প্রথমত সরকারকে কি দেখতে হয়? সরকারকে দেখতে হয় তার রেভিনিউ সম্পর্কে। যদি কিছু অসুবিধা হয়, অডিও প্রবলেম বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ, কিছু যদি ডাউট হয় অবশ্যই জিজ্ঞেস করবে। প্রথমত রেভিনিউ সম্পর্কে, অর্থাৎ সরকারের গভর্নমেন্টের রেভিনিউ। রেভিনিউ কথার অর্থ হচ্ছে কি রাজস্ব। রাজস্ব মানে কি? সরকার বিভিন্ন সোর্স থেকে যে আয় করে থাকে, ট্যাক্সের মাধ্যমে আয় করে থাকে বা বিভিন্ন জায়গা থেকে আয় করে থাকে, অর্থাৎ সরকারের যে রাজস্ব বা রেভিনিউ, সেগুলো থাকবে এর মধ্যে। সরকার কোন কোন জায়গা থেকে রাজস্ব আদায় করতে পারে সেগুলো সম্পর্কে। নাম্বার টু, এর মধ্যে থাকবে সরকারের এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে কি? গভর্নমেন্টে বিভিন্ন এই যে রাজস্ব আয় করলো, সরকার কোন কোন খাতে কিভাবে সেগুলোকে ব্যয় করে বা খরচ করে বা এক্সপেন্ডিচার, সেগুলো সম্পর্কে। এবার দেখো, যতটা সরকার রাজস্ব আদায় করে ততটা ক্ষয় ততটা ব্যয় করবে এরকম ব্যাপার না। কখনো তার বেশিও ব্যয় আয় করতে পারে, কখনো তার কমও ব্যয় করতে পারে, সেটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সরকার যা আয় করে তার থেকে বেশি পরিমাণে ব্যয় করে। এই জন্য সরকারকে কি করতে হয়? ঋণ নিতে হয়। সরকারকে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিতে হয়। সেই ঋণকে বলে কি? ডেব্ট বলে। ডিইবিটি, ডেব্ট। এটা হচ্ছে সরকার ঋণ। তাহলে ঋণ নেয় কোন ক্ষেত্রে? যদি সরকারের রাজস্ব ঘাটতি হয়ে থাকে, তখন সরকার ঋণ নিয়ে থাকে। আমি এগুলো পুরো আবার ডিসকাস করব। এবার এই যে সমস্ত ব্যাপার স্যাপার, সরকার কি করলো? আয় করলো, রাজস্ব ইনকাম করলো, ব্যয় করলো, আর সেই ব্যয়ের নাম মেটাতে পারে সরকার যে ঋণ নিল, এই সমস্ত। এরপর ঋণ নেওয়ার পরে সরকারকে কি করতে হবে? সরকারকে সেই যে টাকা পয়সা, সেই টাকা পয়সা সরকারি দপ্তরের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। মানে গভর্নমেন্টকে কি করতে হবে? অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে যে সরকারকে সরকারি কর্মকাণ্ড, মানে বিভিন্ন, মানে বিভিন্ন খাতে সেগুলোকে খরচ করতে হবে। মানে সেই টাকাটা ঠিকঠাক ভাবে ম্যানেজ হচ্ছে কিনা সেটাকে বলতে হবে। এবার এই যে সরকার যে রাজস্ব আদায় করলো বা সরকার যে ব্যয় করলো, সরকার যে ঋণ নিল, ঠিক আছে, সরকার যে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন করলো, এই পুরো জিনিসকে একসাথে বলা হয় কি? ফিসকাল পলিসি। খুব ভালো করে বুঝবে, এইটাকেই বলা হয় কি? ফিসকাল পলিসি।
ফিসকাল পলিসি মানে যেটাকে আমরা বলবো রাজস্ব নীতি। ঠিক আছে, রাজস্ব নীতির মাধ্যমে কি হবে, সরকার কোন কোন খাত থেকে কতটা পরিমাণে রাজস্ব আদায় করবে, কোন কোন খাতে কতটা রাজস্ব ব্যয় করবে, কোন কোন খাতে কতটা, কোন জায়গা থেকে কতটা ঋণ নেবে, আর কোন দপ্তরের মাধ্যমে সে খরচ করবে, সেটা আমরা পুরো যেখানে আলোচনা করব সেটা হচ্ছে ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি। বলো, পুরো কথা ক্লিয়ার হলো কিনা বলো? আমি পুরো কথাটা ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যা ডাউট হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো। তার মানে আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে, কেউ তোমাকে প্রশ্ন করলো যে কি চ্যাপ্টার পড়ছিস রে, বলে স্যার ওই পাবলিক ফাইন্যান্স পড়ছি, তাহলে বলবো, তোকে জিজ্ঞেস করলে হোয়াট ইজ পাবলিক ফাইন্যান্স, তোমরা কি বলবে? পাবলিক ফাইন্যান্স মানে, এমনি জাস্ট বোঝার জন্য, এটা কোনো লেখার কোনো প্রয়োজন নেই। পাবলিক ফাইন্যান্স মানে কি? পাবলিক ফাইন্যান্স হচ্ছে একটা মেথড, ঠিক আছে, সেই মেথডের মাধ্যমে গভর্নমেন্ট কি করবে, পাবলিক ফান্ডকে ম্যানেজ করবে। এবার কথাটা হচ্ছে পাবলিক ফান্ড মানে কি, এই যে সরকার যে রাজস্ব আদায় করছে এটা কি পাবলিক ফান্ড? পাবলিক ফান্ড বলতে কি, এই যে টাকাটা, এটা কার টাকা? জনগণের টাকা। তাহলে এই পাবলিক ফান্ডটাকে গভর্নমেন্ট যে মেথডের মাধ্যমে ম্যানেজ করবে, ঠিক আছে, সেই পদ্ধতিটাকে বা যেভাবে ম্যানেজ করবে সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি, পাবলিক ফাইন্যান্স বা ট্যাক্সেশন সিস্টেম। বলো, বুঝাতে পারলাম? ক্লিয়ার হচ্ছে আশা করি। এবার এখানে দেখ, গভর্নমেন্ট যে সরকার যে রাজস্ব আদায় করে, সব রাজস্ব কিন্তু একই রকমের না। এই রাজস্ব যেই জায়গা থেকে গভর্নমেন্ট রাজস্ব আদায় করে তার যে আমরা সোর্স যদি বলি, সেই সোর্সকে আমরা দুটো ভাগে ভাগ করি। কোথা থেকে গভর্নমেন্ট রাজস্ব পায়? প্রথমত, গভর্নমেন্ট কিছু কিছু জায়গা থেকে ট্যাক্স কালেক্ট করে, যেটা গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ। আর কিছু কিছু জায়গা গভর্নমেন্টের নন ট্যাক্স রেভিনিউ হয়ে থাকে, মানে সেই জায়গায় কোনো ট্যাক্স নেয় না, কিন্তু তবু সরকার সেখান থেকে আয় করতে পারে, রাজস্ব করতে পারে। অর্থাৎ রেভিনিউকে, গভর্নমেন্টের রেভিনিউকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। ওকে, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবো। এবার এই যে ট্যাক্স হয়, এটা দু রকমের টাইপের। একটা হয় ডাইরেক্ট ট্যাক্স, যেটাকে আমরা বলবো প্রত্যক্ষ কর, ঠিক আছে, আরেকটা হয় ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে পরোক্ষ কর। একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবে ডাইরেক্ট ট্যাক্স মানে কি। যেগুলো আমরা বেসিক্যালি বলে থাকি কি ইনকাম ট্যাক্স, হ্যাঁ, যে ইনকাম ট্যাক্স হয়ে থাকে এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আমি পরে আবার ডিসকাস করবো, হ্যাঁ, পুরো এইগুলো সম্পর্কে ডিসকাস করবো, অনেক কিছু জিনিস ডিসকাশন হবে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের বড় এক্সাম্পল কি জিএসটি। জিএসটি। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের ট্যাক্সের যে রেভিনিউ এখান থেকে গভর্নমেন্ট নিয়ে থাকে। আর নন ট্যাক্সের মধ্যে গভর্নমেন্ট কোন কোন জায়গা থেকে নিয়ে থাকে? কিছু কিছু জায়গা থেকে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ নেয়। অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ বলতে কি, যে সরকার যে বিভিন্ন কাজকর্ম করে থাকে তার জন্য সরকার বিভিন্ন দপ্তরে, তুমি হয়তো বিডিও একটা ইনকাম সার্টিফিকেট করতে হবে, তার জন্য একটা তোমাকে টাকা দিতে হবে, সরকারি দপ্তরে একটা টাকা দিতে হবে, সেই টাকা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ এর মধ্যে পড়ে। বা কোনো কোম্পানি বা কোনো বিজনেস করার জন্য তুমি একটা ট্রেড লাইসেন্স নিয়ে থাকো, সেটাকে বলা হয় গভর্নমেন্টের কমার্শিয়াল বা বাণিজ্যিক রেভিনিউ। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক রাজস্ব, প্রশাসনের কাজ করার জন্য যেটা পাচ্ছে, এটা কোনো ট্যাক্স না। ওই যে তুমি ইনকাম সার্টিফিকেট বের করতে গেলে তার জন্য তো পয়সা নিল, এটা কিন্তু কোনো ট্যাক্স না, এটা প্রশাসনিক রেভিনিউ এর মধ্যে পড়ে। কমার্শিয়াল মানে কিছু বাণিজ্যিক, তুমি হয়তো ব্যবসা করতে চাও, আর যেটা তোলাবাজি নয় বাবা, হ্যাঁ, ট্রেড লাইসেন্স যে করছো, বাণিজ্যিক বা কমার্শিয়াল রেভিনিউ। তারপর গভর্নমেন্ট কি করে, বিভিন্ন লোকেরা দান বা অনুদান দেয়, যে বিভিন্ন লোক ডোনেশন দেয়, অথবা বিভিন্ন জায়গা থেকে গভর্নমেন্ট কি পায়, গ্র্যান্ট পায়। যেটাকে আমরা বাংলায় বলি দান বা অনুদান। ঠিক আছে, অনুদান বলতে গ্র্যান্ট বলা হয়, আর ডোনেশনকে দান বলা হয়। দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমি ডিসকাস করে দেবো। তারপর এছাড়া গভর্নমেন্ট আরো কিছু কিছু জায়গা থেকে ইনকাম করে। সাপোজ ধরো ধরো কোনো নোট, নোট প্রিন্টিং এর জন্য সেখান থেকে গভর্নমেন্টের ইনকাম হয়ে থাকে, ঠিক আছে। অথবা দেখবে পোস্ট অফিসের ক্ষেত্রে স্ট্যাম্প বিক্রি করে, দেখবে স্ট্যাম্প বিক্রি করে, ঠিক আছে, স্ট্যাম্প রেভিনিউ হয়, স্ট্যাম্প সেল করে। দেখবে অনেক সময় তুমি তোমার ছবি দেওয়া কিন্তু স্ট্যাম্প কিন্তু বিক্রি করতে পারো, ঠিক আছে। তোমার যদি মনে হয় পোস্ট অফিসে যে বলবে যে আমি আমার নামে স্ট্যাম্প করবো, ঠিক আছে। আজকালকার দিনে মনে হয় দেখবে বিভিন্ন জায়গায় হয়ে থাকে যে তোমার নামে দেখবে যে মহাত্মা গান্ধীর নামে স্ট্যাম্প, পোস্ট অফিসে যে স্ট্যাম্প ই করে,
তুমি বলবে বা তার মানে সে খুব এমিনেন্ট লোক বলে এরকম। ব্যাপারটা কোনো এমিনেন্ট লোক বা কিছু না। তুমি চাইলেও গিয়ে পোস্ট অফিসে গিয়ে যদি বলো আমার নামে স্ট্যাম্প হবে, সঙ্গে সঙ্গে তোমাকে করে দিয়ে দেবে। ঠিক আছে, এটা পোস্ট অফিসের একটা ইনকামের সোর্স। আজকালকার দিনে কেউ করে না, ওই জন্য যারা এমপ্লয়ি তাদেরকে ফোর্সফুলি করা হয় যে তোমরা করো বা লোককে দিয়ে করাও। বুঝতে পারছো? এইগুলো গভর্নমেন্টের নন ট্যাক্স রেভিনিউ এর মধ্যে পড়ে। বলো ক্লিয়ার হলো? ক্লিয়ার হলে বলবো। স্যার বলো। বলছি যে এই নন ট্যাক্স রেভিনিউ গুলো এইগুলো কি হ্যাঁ, সরকারি খাতেই জমা হয়? অবশ্যই সরকারের খাতে বা সরকারের ফান্ডেই জমা হয়। এবার কোন ফান্ডে জমা হয় সেটা আমি এক্ষুনি বলছি। তাহলে ও, গভর্নমেন্টের সেরকম ফান্ড রয়েছে। কি কি ফান্ড রয়েছে দেখি মনে আছে নাকি? যে কনসলিডেটেড ফান্ড। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো, তার তিনটে ফান্ড কন্টিনজেন্সি রয়েছে। ফান্ড। হুম, তাহলে তিনটে ফান্ড রয়েছে। একটা কি, যেটা আমাদের কনসোলিডেটেড ফান্ড, যেটাকে আমরা প্রধান ফান্ড বলে থাকি, কনসোলিডেটেড ফান্ড। এবার এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হতে পারে, ইন্ডিয়ার ক্ষেত্রে বা কোনো যে কোনো স্টেট হবে, সেই স্টেটেরও কনসোলিডেটেড ফান্ড, দুটো আলাদা। মানে কনসোলিডেটেড ফান্ড অফ ওয়েস্ট বেঙ্গল হয়, কনসোলিডেটেড ফান্ড অফ বিহার, সবার হয়। কিন্তু কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া একটা হয়। ইন্ডিয়া যদি হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, মানে সেন্ট্রাল ও কেন্দ্রীয় সরকারের টাকা ম্যানেজ করবে। আর যদি কনসোলিডেটেড অফ স্টেট হয় তাহলে সেই জায়গায় রাজ্য সরকারের করবে। নাম্বার টু থাকে কি কন্টিনজেন্সি ফান্ড, যেটা হচ্ছে আপৎকালীন ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড হয়ে থাকে যেখানে কি হয় যে, এটাও দেখো ইন্ডিয়াও হয় আর স্টেটেরও হয়। ইন্ডিয়া হলে রাষ্ট্রপতি আর স্টেট হলে রাজ্যপালের সাইন নিয়ে করতে হয়। আর 3 নম্বর হয় কি পাবলিক। ঠিক আছে, এটা গভর্নমেন্টের হচ্ছে কারো কোনো অনুমতির প্রয়োজন নেই, এটা প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার নিজের মতো এটাকে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে। ওই কনসলিডেটেডটা মনে হয় ওটা আর কি, মানে অ্যাকচুয়াল ওটা ভাঙা টাঙা যায় না, এটা একটা কি বলি। হ্যাঁ, ভাঙা নয়, ব্যাপারটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড থেকে তুমি যদি 1 টাকাও খরচ করতে চাও, তার জন্য তোমাকে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। হ্যাঁ, পার্লামেন্টের, যদি রাজ্যের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। আর যদি স্টেট হয় তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে বিধানসভার অনুমোদন নিতে হবে। হুম, আর কন্টিনজেন্সি ফান্ড হলে ইন্ডিয়া হলে তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির নিতে হবে। আর যদি কন্টিনজেন্সি ফান্ড হয় তখন সেই জায়গায় গভর্নরের অনুমোদন নিতে হবে। হুম, এই হচ্ছে ব্যাপার। এই পাবলিক ফান্ডটা দিয়ে সব কাজ হয়, তাই ক্লিয়ার তো? হলো? না, পাবলিক ফান্ডে কিছু কাজ হয় না। পাবলিক ফান্ড বেসিক্যালি কি, কেউ যখন ডোনেশন দেয়, সাপোজ ধরো পিএম কেয়ার ফান্ড, সেই পিএম কেয়ার ফান্ড কি হয়, এক ধরনের পাবলিক ফান্ড। মানে তুমি যে অনুদান দিলে বা হলো, এটা কোন রকম ফান্ড বলতে কি, সাপোজ ধরো মানে ভালো ভাষায় বললাম, কনসোলিডেটেড ফান্ড মানে তুমি যে ব্যাংকে টাকা জমা রাখছো সেটা তোমার কনসোলিডেটেড ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড কি, তুমি ঘরের আলমারিতে যে টাকা রাখছো সেটা তোমার কন্টিনজেন্সি ফান্ড। আর তোমার পার্সের মধ্যে যে টাকাটা আছে সেটা হচ্ছে পাবলিক ফান্ড। এবার বুঝে গেছো কি ব্যাপার? তাহলে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে ঘরের লোকের পারমিশন নিতে হবে। মনে করো ঘরে যাই হোক আছে, করতে গেলে ঘরের লোকের পারমিশন নিতে হবে, বা ব্যাংকের যে হেড রয়েছে বা যে অ্যাকাউন্ট হোল্ডার তার পারমিশন নিতে হবে। কন্টিনজেন্সি ফান্ড কি, ঘরে তুমি একটা জায়গায় আলমারিতে টাকা রাখেছো, যে কোনো কারণে যদি অসুবিধা হয় সেখান থেকে খরচ করো। কন্টিনজেন্সি ফান্ড, তাহলে সেই জায়গায় ঘরে সেই সময় যে প্রেজেন্ট রয়েছে সে সেটা করবে, তোমার বাবা অথবা মা যে রয়েছে সে করবে। আর পাবলিক ফান্ড মানে তোমার পার্স, তার জন্য কি তুমি কারো কাছে কৈফিয়ত দিবে নাকি? দিতে হবে না। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। এক্সাম্পল ক্লিয়ার? বুঝতে সুবিধা? বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার কেন্দ্র আচ্ছা, এটা রাজ্য মুছে দেবো তাহলে। বলো কেন্দ্র বলো আর বলো। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় রাজস্ব নীতি কি ফিসকাল পলিসি নামে পরিচিত? একদম। সাপোজ ধরো তুমি তোমার যে ব্যয় 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 নীতি, তোমার ব্যয় নীতি, তাহলে তুমি যে খরচ করো সেটাও তোমার ব্যয় নীতি, আমি যেটা খরচ করি সেটা আমার ব্যয় নীতি। সেরকম সেন্ট্রাল গভর্নমেন্টও সেটাও ফিসকাল পলিসি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ফিসকাল পলিসি অফ স্টেট গভর্নমেন্ট। সিম্পল ব্যাপার। রাজস্ব নীতি মানে যে নীতির মাধ্যমে তাকে রাজস্ব সে খরচ করবে। ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। আর এডুকেশনাল ক্ষেত্রে কি কোনো এই ধরনের ট্যাক্স গ্রহণ করা হয়? এডুকেশনাল ক্ষেত্রে বলতে মানে শিক্ষার ক্ষেত্রে যে ট্যাক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিক্ষার ক্ষেত্রে ট্যাক্স হয় ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা জিএসটির আন্ডারে পড়ে। আচ্ছা আচ্ছা, এডুকেশন সেক্টরেও ঠিক ট্যাক্স আছে। পড়ে, সেটা জিএসটির কোন স্ল্যাবে পড়ে, কোন পার্সেন্টে পড়ে, সেটা আমি জিএসটি যখন পড়াবো তখন আমি
ডিসকাস করে দেবো, ঠিক আছে? জিএসটির পুরো পুরো আলোচনা হবে। জিএসটি কাউন্সিল কি, জিএসটি নাম্বার কি, জিএসটি কেন এত সিকিউর, কেন বিরোধীরা এত আন্দোলন করছে, কেন লোকেরা হচ্ছে জিএসটি নিয়ে এত মিসকনসেপশন দিচ্ছে, কোন জায়গায় জিএসটি দিতে পারবে, কোন জায়গায় জিএসটির বিল তোমাকে ধরিয়ে দিল তুমি জিএসটি দিতে বাধ্য নয়, সব ডিসকাস করবো, ঠিক আছে? মনে যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, শুধু প্রশ্নটা করলে হবে। যে কোনো জিনিস দেখবে, নজর রাখবে, প্রশ্ন করবে, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাবে। এবার দেখো, প্রশ্ন না করলে উত্তর কোথায় পাবে? আমার মনে যতগুলো প্রশ্ন আছে আমি দিলাম, তারপরে তোমরা যদি প্রশ্ন করো আরো বেশি উত্তর পাবে। ওকে, আচ্ছা, এটা বুঝলাম, তাহলে ক্লিয়ার করছি। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম। ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ার যে কর ব্যবস্থা, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম, তাহলে ভারতে যে ট্যাক্স নেওয়ার অধিকার, হঠাৎ করে কেউ এসে বললো যে আমি ট্যাক্স নেব, আজকে তুমি বললে যে ওরকম, যাই হোক, একজন এসে বললো আমি এখানকার ডন, আমাকে হচ্ছে দিতে হবে, প্রোটেকশন মানি দিতে হবে, তাহলে সেগুলো তো জোর জুলুম, তাহলে সেটা না। তাহলে এই যে ট্যাক্স নেওয়ার অধিকার কে দিয়েছে? অবভিয়াসলি আমাদের কনস্টিটিউশন অধিকার দিয়েছে। কনস্টিটিউশন অধিকার না দিলে কেউ কিন্তু, কোনো গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স নিতে পারবে না। তাহলে কনস্টিটিউশন যে অধিকার দিয়েছে, কোথায় দিয়েছে? কনস্টিটিউশন অধিকার দিয়েছে আমাদের 7th শিডিউল, ঠিক আছে? সপ্তম যে তহসিল আছে, 7th শিডিউল যে রয়েছে, 7th শিডিউলে রয়েছে কি, কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, যে কোন কোন জায়গার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কেমন সম্পর্ক হবে, সেটা আমি বলেছিলাম। শিডিউলগুলো আমি বলেছিলাম। কেন্দ্র রাজ্যের সম্পর্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে 7th শিডিউল। সেই 7th শিডিউলের মধ্যে আমাদের আর্টিকেল রয়েছে, আমাদের আর্টিকেল রয়েছে 265, 265 নাম্বার ধারা রয়েছে। সেই ধারা অনুসারে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার ট্যাক্স আদায় করতে পারে। তার মানে এই নয় যে সব জিনিসে করতে পারে, যে জিনিসে যাকে অধিকার দেওয়া হয়েছে সে সেই জিনিসে করতে পারে। সেই জন্য এই 7th শিডিউলের মধ্যে আমাদের কিছু লিস্ট ভাগ করে দেওয়া হয়েছে। কি কি? প্রথমত ইউনিয়ন লিস্ট করে দেওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার নিজে ট্যাক্স নিতে পারবে। নাম্বার 2, স্টেট লিস্ট করা আছে, সেখানে রাজ্য সরকার তার মানে কর আদায় করতে পারবে। আর নাম্বার 3 রয়েছে কনকারেন্ট লিস্ট, যেখানে আমাদের যে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে সেখান থেকে ট্যাক্স আদায় করতে পারবে। ওকে, বলো বুঝাতে পারলাম কিনা বলবে। হ্যাঁ স্যার। এটা সিম্পল ব্যাপার। হ্যাঁ, এবার আমি একটা জাস্ট ছোট্ট একটা কথা নিজেদের বোঝার জন্য, যে এই পাবলিক ফান্ডের প্রয়োজনীয়তা, পাবলিক ফান্ড কেন প্রয়োজন, অবজেক্টিভস, পাবলিক ফান্ড কেন লাগে, অবজেক্টিভ যদি আমি জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলবে? দেখো, প্রথমত অবজেক্টিভ আমরা বলবো মানে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। দেখো, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আজকের দিনে পাবলিক ফান্ড ভীষণ প্রয়োজন। যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি, দেখো অনেকের ক্ষেত্রে যারা মোটামুটি একটু ট্যাক্সেশন সিস্টেম, ট্যাক্স বোঝো, তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে। আমি জাস্ট একটু অফ টপিক নয়, এই টপিকেরই মধ্যে আমি একটু এগিয়ে গিয়ে প্রশ্ন করছি। আমাদের যে ট্যাক্স হয়, সাপোজ ধরো কেউ যদি বছরে 5 লাখ টাকা থেকে, হ্যাঁ এটা আমি একটু এগিয়ে পড়াচ্ছি, এমনি একটু এগিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, তোমরা তোমাদের মতামত দিও। কেউ 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে যদি বছরে ইনকাম করে, তাকে ধরো তার ইনকামে 10% ইনকাম ট্যাক্স দিতে হবে। কেউ যদি 10 লাখ মাসে মানে পার মান্থ 10 লাখ টাকা মানে পার ইয়ার 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা ইনকাম করে, তাকে ইনকামের 15% ট্যাক্স দিতে হবে। কেউ যদি 20 লাখ থেকে 30 লাখ ইনকাম করে, তাহলে তাকে 20% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? বা এইভাবে সো অন। এরপরে কেউ যদি 30-এর উপরে ইনকাম করে, তাহলে তাকে ধরো 25% ট্যাক্স দিতে হবে। এই ধরনের ট্যাক্স সিস্টেমকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলে, আমি এগুলো পরে পড়াবো। হ্যাঁ, এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা একটু বোঝো, এই ধরনের ট্যাক্সেশন সিস্টেম কি ভালো না ভালো না? এটা ইন্ডিয়ায় যে বেশি ইনকাম করে সে বেশি ট্যাক্স, এটা ঠিক না ভুল? কি মনে হয়? এটা সম্পর্কে কোনো কিছু জানা নেই, একদমই এটা সম্পর্কে জানো না, মানে এটা সম্পর্কে একদমই কি জানা নেই কোনো কিছু? স্যার এটা হ্যাঁ, জানা এরকম আছে হয়, যে এটা যার জানি যে বেশি, এরকম হয়। হ্যাঁ
ঠিক এবার কি এটা ভুল এটা এটাও স্যার বুঝতে মানে পারছি না। মানে এটার মানে অ্যাডভার্স এফেক্টও আছে, এই জন্যই তো চোর মানে কর ফাঁকি দেয়। আচ্ছা, এটা আমি এই কথাটাই কারো তোমাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম, যে এটা হওয়ার জন্য কি হচ্ছে, যারা বেশি ইনকাম করছে তারা কর ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তার মানে যদি সবার জন্য একটা ওভারঅল পার্সেন্টেজ 15% ট্যাক্স করে দেওয়া হয়, তাহলে কেউ কর ফাঁকি দেবে না। এটা তো এখনকার দিনে যুক্তি দেওয়া হয়, শুনেছো তো? এই যুক্তিটা তো শুনেছো না শোনোনি? বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এতে কোনোদিন শুনেছো না কোনোদিন শোনোনি এই কিন্তু কথা? এটা তো অসুবিধাও আছে, বলুন, যার মানে যে বেশি ইনকাম করছে তার তো ট্যাক্সটা বেশি হওয়া উচিত, কারণ তার দেওয়ার ক্ষমতা আছে। এটা তো দেখো, এটা দেখো, যে বেশি ইনকাম করছে সে বেশি কাজ করছে বলে না দিচ্ছে। তুমি বলো না, সাপোজ কেউ যদি টিসিএস এ চাকরি করে, সাপোজ ধরো আমি একটা কোম্পানি বলছি, টিসিএস এ চাকরি করে, একজন ব্যক্তি 5,000 টাকা স্যালারি পাচ্ছে, 5,000 স্যালারি পাচ্ছে, আরেকজন ব্যক্তি মাসে 5 লাখ স্যালারিও পাচ্ছে। তার মানে যে ব্যক্তিকে 5 লাখ টাকা স্যালারি দিচ্ছে, সে নিশ্চয়ই সে টিসিএস কে 6 লাখ বা 7 লাখ টাকা ইনকাম করে দিচ্ছে, নাহলে তাকে 5 লাখ টাকা স্যালারি কেন দেবে? আর যাকে 5,000 টাকা স্যালারি দিচ্ছে সে নিশ্চয়ই কোম্পানিকে 10,000 টাকার কাজ করে দিচ্ছে। ব্যাপারটা কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। এখানে দেখো, এবার তোমরা যদি বলো যে এখানে সবাই যে বেশি টাকায় ইনকাম করছে তার বেশি ট্যাক্স দেওয়া উচিত, তো সে জায়গায় সে কর ফাঁকি দিচ্ছে। এবার একটা জিনিস ভেবে দেখো, সাপোজ ধরো একটা বিএমডাব্লিউ গাড়ি, তার দাম তার দাম আমি মনে করো বললাম সাপোজ ধরো 80 লাখ টাকা, ঠিক আছে? তাহলে যে ব্যক্তি যে ব্যক্তি তুমি বলো, যে ব্যক্তি 30 লাখ টাকা ইনকাম করছে ইয়ারে, সে অবভিয়াসলি বিএমডাব্লিউ কিনতে পারবে, কিন্তু যে ব্যক্তি 5 লাখ টাকা ইনকাম করছে সে কি বিএমডাব্লিউ কিনবে? কিনতে পারবে না। তার মানে যদি প্রত্যেকে একই পার্সেন্ট ট্যাক্স দেয়, তাহলে কি হবে, এই যে ব্যক্তিটা, যে ব্যক্তি বেশি মানে ইনকাম করছে, যে ব্যক্তি কম পরিমাণে ইনকাম করছে, সে কোনোদিনই জমা করেও বিএমডাব্লিউ কিনতে পারবে না। এবার যদি এদের উপরে বেশি পার্সেন্ট ট্যাক্স দেওয়া হয়, তখন সেই ব্যক্তি কিন্তু বিএমডাব্লিউ তারও কিন্তু কেনার পার্চেজিং পাওয়ার কমবে, কারণ সে বেশি পরিমাণ ট্যাক্স দিচ্ছে। তাহলে কি হবে, এই ব্যক্তি বিএমডাব্লিউ যে গাড়িটা বিক্রি হচ্ছে সে তো আর কিছু বানাতে পারবে না। কি বলছি বুঝতে পারছো? ফলে একটা প্রবলেম কি, এই কারণে এগুলো প্রবলেম আমাদের মধ্যে স্যার ফেস এটা করছে বুঝতে এই পারলাম যে। না, কি বললেন একবার বলবেন ওই আচ্ছা, বিএমডব্লিউ। হ্যাঁ, আচ্ছা, বিএমডাব্লিউর দাম ধরো সাপোজ 80 লাখ টাকা, যে লোক মাসে 30 লাখ টাকা ইনকাম করছে, সে যদি ট্যাক্স পারপাসে 5 লাখ টাকা ট্যাক্স দিয়ে দেয়, সাপোজ 25%, আমি মনে করলাম 5 লাখ টাকা ট্যাক্স দিল। এবার তার যদি ট্যাক্স রেট কম হয়, সে যদি 2 লাখ টাকা ট্যাক্স দেয়, তাহলে সে অবভিয়াসলি বিএমডাব্লিউ কেনার কথা ভাববে। কিন্তু তার উপরে যদি হাই রেটেড ট্যাক্স চাপানো হয়, 5 লাখ টাকা ট্যাক্স সে যদি দেয়, তখন সে কি বিএমডাব্লিউ কেনার কথা ভাববে? ভাববে না। না, ভাববেন। তাহলে এটাই বলতে, কিন্তু যে লোকটা দেখো তখনই পাঁচ তো লাখ টাকা ট্যাক্স ইনকাম ফাঁকি আছে, দেওয়ার কথা ভাববে। ট্যাক্স ফাঁকি দেওয়ার কথা ভাব, ঠিক আছে? তাহলে এখানে আসবে আসল ট্রিক। এই এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম, এই যে জিনিসটা এরকম হওয়া উচিত না সবার জন্য একই রকম ইউনিফর্ম ট্যাক্স হওয়া উচিত, এটা আমি পরের দিন তোমাদের কাছ থেকে মতামত জানতে চাই, ঠিক আছে? এটা আমি এমনি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, বলে দিলাম ব্যাপারটা, আমি পরের দিন তোমাদের কাছে মতামত চাইবো, এর জন্য তোমরা গুগল বিএমডব্লিউ দেখো। গাড়ি যদি কেনা হয় তাহলে তো সেটা মানে নেট ইনকামের মানে দেশের একটা ইয়ে হবে তো। আমি এই কথাই বললাম যে তোমরা এটা সম্পর্কে একটু গুগল করো, দেখো, বিভিন্ন জায়গায় দেখো, তারপর তোমরা তোমাদের মতামত প্রদর্শন করবে, ঠিক আছে? আমি বললাম এটা একটু এক্সট্রা এগিয়ে যে কথাটা আমি এটা বলবো। আচ্ছা চলো আমরা যেখানে পড়ছিলাম। স্যার, হ্যাঁ। বলছি কারোর যদি ধরুন ইনকাম 30 লাখ টাকাই হয়, সে যদি হুম। সরকারকে সেটা না দেখায়, হয়তো 5 লাখ টাকা দেখালো, তাহলে তো সে 5 লাখ টাকার মতনই ট্যাক্স দেবে। আচ্ছা ঠিক আছে, এটা এটা সম্পর্কে আমি পরে ডিসকাস করব, ঠিক আছে? তোমরা তোমাদের হ্যাঁ। কাছে আমি একটা প্রশ্ন তুলে রাখলাম, এটা নিয়ে তোমরা একটু আলোচনা মানে তোমরা একটু খোঁজো, তারপর আমাকে বলবে, আমি তো আছি, ঠিক আছে? আমি এটা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, কোনটা ঠিক কোনটা ভুল, এবার তোমরা এটা নিয়ে একটু খোঁজো, ঠিক আছে? তোমাদের একটা হোমওয়ার্ক রইল। আচ্ছা, প্রথমত অবজেক্টিভ ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতি করার জন্য পাবলিক ফাইন্যান্স দরকার। নাম্বার টু, রিমুভ ইনইকুয়ালিটি, মানে ইনইকুয়ালিটি মানে কি, কিছু লোক বেশি পয়সা ইনকাম করছে, কিছু লোক কম পয়সা ইনকাম করছে, কিছু লোক গরিব, মানে অনেক লোক গরিব, কম লোকের কাছে অর্থ আছে, সেটাকে ইনইকুয়ালিটি বলা হয়। সেটাকে মানে শেষ করার জন্য বা বন্ধ করার জন্য মেনটেন প্রাইস স্টেবিলিটি, মানে যে জিনিসপত্রের যে দাম সেটাকে মেনটেন করা দরকার। আজকে তুমি চাল কিনতে গেলে 10 টাকা, কালকে গেলে 120 টাকা, তারপর দিন 3 টাকা,
তাহলে যদি এরকম হয় তাহলে গন্ডগোল হবে, যেন প্রাইসের একটা স্টেবিলিটি দরকার, ঠিক আছে? সেই জন্য আমাদের পাবলিক ফাইন্যান্স দরকার। তাহলে এই তিনটা মোটামুটি আমরা অবজেক্টিভ বলি, যেই কারণে আমাদের পাবলিক ফাইন্যান্স দরকার। তিনটা পয়েন্ট বুঝতে পারলে তো কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ, এবার এই যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে ফিসকাল পলিসি মানে কি? যে সরকার যে পদ্ধতিতে, ঠিক আছে, যে পদ্ধতি বা যেভাবে তার যে তোমার টাকা পয়সা বা এই যে তার রেভিনিউটাকে মেনটেন করে, সেটাকে আমরা ফিসকাল পলিসি বলি। এই ফিসকাল পলিসি সবসময় কার হয়? গভর্নমেন্টের হয়, সরকারের ফিসকাল পলিসি। এই ফিসকাল পলিসি যে গভর্নমেন্ট করে থাকে, ঠিক আছে, গভর্নমেন্ট ডিসকাস করে ফিসকাল পলিসির সাথে। আর এই ফিসকাল পলিসি মেনটেন করার জন্য গভর্নমেন্ট কার হেল্প নেয়? আরবিআই এর হেল্প নেয়। তো আরবিআই এর হয় কি? মানিটারি পলিসি। আরবিআই এর হয় মানিটারি পলিসি, আর গভর্নমেন্টের হয় ফিসকাল পলিসি। যদি অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবে সবসময়, যা ডাউট হবে। এবার বলছি ফিসকাল পলিসি মানে কি? সাপোজ ধরো তোমার কাছে 500 টাকা প্রয়োজন সরকারের, সেই 500 টাকা সরকার কি করবে? বিভিন্ন খাতে খরচ করবে। এবার সেই টাকাটা সরকারের কাছে নেই, সরকার কোথা থেকে পাবে? সেই টাকার জন্য সরকার আরবিআই এর কাছে চাইবে 500 টাকা। তাহলে আরবিআই কে কি করতে হবে? সেই টাকাটা হয় ছাপাতে হবে, বা পাবলিকের কাছ থেকে সেটা বিভিন্নভাবে কালেক্ট করতে হবে, নিয়ে সরকারকে দিতে হবে। তাহলে আরবিআই কি করছে? আরবিআই যে পলিসি গ্রহণ করবে সেটা হবে পাবলিকের কাছ থেকে নেওয়ার জন্য, সেটা হবে আরবিআই এর মানিটারি পলিসি। আর গভর্নমেন্ট কি করবে? সরকার সেই 500 টাকা যখন জনগণের জন্য খরচ করবে, সেটা হয়ে যাবে গভর্নমেন্টের ফিসকাল পলিসি। বোঝাতে পারলাম না? পারলাম না? বুঝতে পারলে কি পারলে না বলবো? না আরেকবার বলবো? হ্যাঁ আরেকবার স্যার বলুন। আরবিআই ওই পাবলিকের কাছ থেকে কিভাবে নেবে ওটা একবার বলুন না। আচ্ছা, ভেরি গুড। এই জন্য বলছি যা ডাউট হবে জিজ্ঞেস করবে। সাপোজ, ভালো করে আরেকবার শোনো, সাপোজ কোন একটা, সাপোজ ধরো হচ্ছে এই আমরা এর কথাই বলি না, সাপোজ ধরো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডারের জন্য সরকার 500 টাকা খরচ করতে চাইছে। সরকারের কাছে টাকা আসবে কোথা থেকে? সরকারের কাছে টাকা নেই। তাহলে সরকার টাকা চাইবে কার কাছে? আরবিআই এর কাছে চাইবে। এবার 500 টাকা আরবিআই কি করতে হবে? পাবলিকের কাছ থেকে নিতে হবে। তার জন্য আরবিআই কি বললো? যে বললো বাবু তুমি আমার কাছে, পাবলিককে বললো তুমি আমার কাছে টাকা জমা রাখো, তাহলে আমি তোমাকে, ব্যাংক যেখানে তোমাকে 5% ইন্টারেস্ট দেয়, আমি তোমাকে 7% ইন্টারেস্টে ফেরত দেবো 2 বছর পরে বা 3 বছর পরে। তার মানে আরবিআই কি করলো? এই যে 500 টাকা মার্কেট থেকে তুললো, তোলার জন্য আরবিআই যে পলিসি ইমপ্লিমেন্ট করলো, সাপোজ ধরো ট্যাক্স বাড়ালো, মানে ট্যাক্সের পার্সেন্টেজ বাড়ালো, যে এত পার্সেন্টে ফেরত দেবো, সেটা হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি। এবার এই টাকা আরবিআই নিয়ে গভর্নমেন্টকে দিল। গভর্নমেন্ট কি করলো? এই 500 টাকা বিভিন্ন পাবলিকের মধ্যে ডিস্ট্রিবিউট করলো, যে যাদের ইনকাম এত টাকার কম তাদেরকে 100 টাকা করে দেওয়া হবে। তাহলে সেটা হলো কি? গভর্নমেন্টের ফিসকাল পলিসি। আর আরবিআই যে টাকাটা পাবলিকের কাছ থেকে নিল এটা ম্যানেজ করার জন্য, সেটা হলো আরবিআই এর মনিটারি পলিসি। ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার? হ্যাঁ স্যার, মানে আরবিআই যেটা নিচ্ছে সেটা মনিটারি পলিসি, আবার আরবিআই যেটা গভর্নমেন্টকে দিচ্ছে, গভর্নমেন্ট যেটা পাবলিককে দিচ্ছে সেটা ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি, একদম আরবিআই মনিটারি পলিসি নিচ্ছে, তাই তো, আর ফিসকাল পলিসি দিচ্ছে। আরবিআই মনিটারি পলিসির মাধ্যমে টাকাটা নিচ্ছে, গভর্নমেন্ট ফিসকাল পলিসির মাধ্যমে টাকাটা খরচ করছে। এবার ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, স্যার একদম মুদ্রা কথা। হ্যাঁ বলো বলো বলো। স্যার, এই যে এক্সট্রা যে বলছে যে মানে 5% এর জায়গায় 7% ইন্টারেস্ট দেবে, তো এটা কোথা থেকে দেবে? পাবলিকের কাছে এই টাকাটা তুললো বুঝতে পারলাম, কিন্তু হ্যাঁ, এক্সট্রা এটা দেবে কোথা থেকে? কোথা থেকে দেবে? এই যে 500 টাকা তুললো, সরকার কি করবে? এই টাকা সরকার অন্য কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে রাখছে। আদানিকে বললো, সাপোজ ধরো পাবলিকের কাছ থেকে 500 টাকা নিল, সরকারের খরচ আছে সাপোজ ধরো 300 টাকা সরকার খরচ করবে, 200 টাকা আদানিকে দিল, দিয়ে বললো 200 টাকা আমি তোমাকে দিচ্ছি, বা আদানির টাকার দরকার, যে আমি তোমাকে টাকা দিচ্ছি 9%-এ আমাকে ফেরত দিতে হবে। তাহলে 9%-এ আদানির কাছ থেকে রেভিনিউটা নিয়ে নিল, এক্সট্রা খরচ করলো, নিজের পকেটে কিছুটা ঢুকিয়ে নিল, বাকিটা ফেরত দিয়ে দিল লোককে, 7%-এ ফেরত দিয়ে দিল। সাপোজ তুমি যে ব্যাংকে টাকা রাখছো, কোনো জায়গায় এফডি করেছো, যাই করেছো, ব্যাংক যখন তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে, ব্যাংক তো টাকাটা জমা করে পকেটে ঢুকিয়ে রেখে দিচ্ছে না, ব্যাংক কোথাও না কোথাও কাউকে লোন দিচ্ছে। মানে তুমি যখন, সাপোজ ধরো তুমি একটা গাড়ি কিনতে যাবে, কার লোন নিতে যাবে,
তার পার্সেন্টেজ কত, সাপোজ ধরো 9%। কিন্তু তুমি যখন তোমার 5 লাখ টাকা যখন ব্যাংকে ডিপোজিট করবে, জমা করবে, সরকার তখন তোমাকে কত, মানে ব্যাংক তোমাকে কত পার্সেন্ট দেবে? 5% দেবে। তাহলে মাঝখানে যে 4%-এর গ্যাপ, তুমি ভাবো, তুমি যখন ব্যাংক থেকে টাকা নিচ্ছ, ব্যাংক তোমাকে 9% চার্জ করছে, তোমার কাছ থেকে নিচ্ছে। কিন্তু তুমি যখন ব্যাংকে টাকা রাখছো, ব্যাংক তোমাকে 5% দিচ্ছে। তাহলে ব্যাংক মাঝখানে ইনকাম করছে না, করছে না? হ্যাঁ হচ্ছে স্যার। তো নাকি? এটাই তো ব্যাপার। নাহলে ব্যাংক কোথা থেকে টাকা দেবে? ব্যাংক তো টাকা ছাপাচ্ছে না। ক্লিয়ার? 100% হ্যাঁ ক্লিয়ার হলো আশা হ্যাঁ করি? স্যার। হ্যাঁ হ্যাঁ। ব্যাস। যে কোনো প্রশ্ন, যার মনে যা প্রশ্ন আছে, সব সময় ওপেন, জিজ্ঞেস করবে। জিজ্ঞেস যতক্ষণ না করবে ততক্ষণ। হুম, এই সরকার যে আরবিআই এর এবার কাছে নিচ্ছে, সরকারকেও তো সুদ দিতে হবে। অবশ্যই দিতে হবে। তার জন্য ব্যাংক রেট আছে, ব্যাংক রেটে দিতে হবে। দেখো বাবা, তুমি যদি কারো কাছ থেকে একদিনের জন্য টাকা ধার নাও, তোমাকে বাবু সুদ দিতে হবে। ঠিক আছে? সুদ ছাড়া বাবু, ইন্টারেস্ট ছাড়া কিচ্ছু হয় না। কারণ কি, প্রত্যেক মোমেন্টে টাকার ভ্যালু পাল্টায়। তার কারণ হচ্ছে ইনফ্লেশন। মানে আজকের দিনে তোমার যদি 1 লাখ টাকা থাকে, তুমি 1 লাখ টাকা যদি ঘরে জমা করে রাখো, 2 বছর পরে সে 1 লাখ টাকার ভ্যালু কমে যাবে। বলবে হ্যাঁ, এ স্যার আবার কি বলছেন, ভ্যালু কমে যাবে। তুমি ভেবে দেখো না, আজকে তুমি কোনো কিছু একটা জামা কিনতে গেছো, সেই জামার দাম যদি 100 টাকা থাকে, 2 বছর পরে সেই জামার দাম কি 100 টাকা থাকবে, না সেটার দাম 200 টাকা হবে? জিনিসের দাম বাড়বে। বাড়বে কি বাড়বে না? তার মানে তুমি হ্যাঁ দেখো, স্যার। যে 1 লাখ টাকায় তুমি যতগুলো জামা কিনতে পারতে, এখন মানে 100 টাকার থাকলে 1 লাখ টাকা তুমি যতগুলো জামা কিনতে পারবে, এখন তো তারা হাফ কিনতে পারছে। তার মানে তোমার টাকার ভ্যালু কমছে না কমলো না? অবশ্যই কমলো, তাই না? হ্যাঁ এই জন্য স্যার, টাকাকে কমলো। বাড়াতে হয়। একদম, এই জন্য টাকাকে বাড়াতে হয়। বলো, ক্লিয়ার? এবার দেখো, এই যে হ্যাঁ স্যার। সরকার যে ফিসকাল পলিসি গ্রহণ করবে, সেটা সরকারকে প্রথম থেকে জানাতে হয় যে আমার কি পলিসি রয়েছে। সেই জানানোর জন্য সরকারকে কি করতে হয়? বাজেট পেশ করতে হয়। ঠিক আছে? তাহলে বাজেট কি? হোয়াট ইজ বাজেট? বাজেট হচ্ছে গভর্নমেন্টের ফিসকাল পলিসি। ঠিক আছে? হোয়াট ইজ বাজেট? তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে বাজেট পেশ হচ্ছে, আমি বললো, তাকে ঝট করে জিজ্ঞেস করো বাজেট কি, বলো তো? তখন তুই বলে বাজেট ওই যে সরকার যে কি বলে না বলে, ওই যে বাটা পেশ করে দেয়, কি একটা বলতে আসে। বাজেট হচ্ছে একদম তাকে পরিষ্কার বলে দেবে, বাজেট সরকারের ফিসকাল পলিসি। এবার তুমি কি বুঝলে বুঝো। তাকে যদি এবার মানে ঝোড়া কোদাল দিয়ে বুঝাতে চাও, হ্যাঁ সরকার যে কোথায় কোথায় খরচ করবে, সেই সমস্ত কিছু সরকার বাজেটে বলবে। হ্যাঁ বাবা, সেটাও ঠিক কথা। কিন্তু তুমি যদি কাউকে একটা এই কথা বলো যে সরকার কোথায় কোথায় খরচ করবে, সেটা সরকার বাজেটে বলে, এটা তো ভুল কথা। যে সরকার কি কি খরচ করবে সেটা বাজেটে বলে। বাজেটের মধ্যে সরকার কোথা থেকে আয় করবে সেটাও বলে, সরকার কোথায় কোথায় ইনভেস্ট করবে সেটাও বলে। সেটাকে এক কথায়, ভালো কথায় বলা হয় সরকারের ফিসকাল পলিসি। বললাম না, ফিসকাল পলিসির মধ্যে রেভিনিউ আছে, এক্সপেন্ডিচার আছে, ডেপ্ট আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবকিছু আছে। তুমি পরিষ্কার বলে দেবে গভর্নমেন্টের ফিসকাল পলিসিকে বাজেট বলা। ক্লিয়ার? একদম মুখ বন্ধ। 100% ক্লিয়ার? বলো। হ্যাঁ একদম, যখনই তুমি এটা উত্তর দিয়ে দেবে, তখন সে বুঝে যাবে না ইকোনমিক্স বোঝে, অর্থনীতি সম্পর্কে আইডিয়া রয়েছে, ফিসকাল পলিসি বলছে, বাহ, তাই না? স্টেট, তোমার যে কথার মধ্যে একটা জোর চলে আসবে। আচ্ছা, এবার এই যে বাজেট, এটা কে তৈরি করে? আমাদের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ঠিক আছে? আমাদের যে অর্থনৈতিক দপ্তর, ইকোনমিক অ্যাফেয়ার্স। এবার বলবে না স্যার, আমাদের ফাইন্যান্স দপ্তর, অর্থ দপ্তর বানায়। ভুল কথা, অর্থ দপ্তর বানায় না, এটা বানায় ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তাহলে অর্থ দপ্তর কি করে? অর্থ দপ্তর, এই যে বাজেটে অর্থ দপ্তরের যে মন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, ওকে, অর্থমন্ত্রী যে হয়, সেই ফাইন্যান্স মিনিস্টার কি করে? এই বাজেটটা পেশ করে দেয়। বাজেট পেশ করে ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিন্তু করে না। ইকোনমিক অ্যাফেয়ার্স মানে, ইকোনমিক অ্যাফেয়ার্স আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে কি পার্থক্য? কি সম্পূর্ণ আলাদা? না, সম্পূর্ণ আলাদা নয়। ইকোনমিক অ্যাফেয়ার্স এর একটা অংশ হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ওকে, ফাইন্যান্সের মাধ্যমে, শুধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে শুধু ইকোনমিক, মানে শুধু যে ইকোনমিক অ্যাফেয়ার্স আলোচনা সেরকম না। ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এর একটা ভাগ, একটা অংশ। তাহলে পুরো ইকোনমিক অ্যাফেয়ার্স এর মধ্যে আলোচনা করা হয় বাজেট সম্পর্কে। ইকোনমিক অ্যাফেয়ার্স আরো অনেক কিছু করে,
আমাদের যে প্ল্যানিং গুলো হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হয়, সেগুলো আমাদের ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে অ্যাপ্রুভাল হয়। যেগুলো আমরা হচ্ছে এনডিসি থেকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল থেকে শুরু করে, নীতি আয়োগ থেকে শুরু করে সব ইকোনমিক অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, সেটা আলাদা কথা। তো ফাইন্যান্স মিনিস্টার কি করে? বাজেট পেশ করে। কবে পেশ করে? কবে পেশ করে? 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারিকে প্রতি বছর 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ হয়ে থাকে। এবার তাহলে 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ করার সাথে সাথে তাহলে এই যে বাজেটটা হলো সেটা সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল না। এই যে বাজেট পেশ করে এপ্রিল মাসে, সেটা আমাদের, বলো, ফেব্রুয়ারি মাসে স্টার্ট হয় না তো? ফেব্রুয়ারি মাসেই পেশ হয়। ফেব্রুয়ারির ওয়ার্কিং ডে, ফার্স্ট ওয়ার্কিং ডেতে হয় ফেব্রুয়ারির। ফার্স্ট ওয়ার্কিং ডে এটা 1 ফেব্রুয়ারি জেনারেলি করে থাকে, যাই হোক সেটা আলাদা কথা। ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য যেটা আমাদের শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ, তার মানে যেটা ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা পেশ হলো সেটা কার্যকরী হবে 1 এপ্রিল থেকে 31 মার্চে। এই সময় কি কি সরকার খরচ করবে সেটা 1 ফেব্রুয়ারি থেকে জানাতে হবে এবং তারপরে এটা নিয়ে আলোচনা হবে, তাই তো? তাহলে আমি একটা প্রশ্ন করি, তাহলে এবছরের বাজেট পেশ হয়ে গেছে তো 1 ফেব্রুয়ারি, না হয়নি? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। ভুল কথা, এবছরের বাজেট পেশ হয়নি এখন। তাহলে এবছর কি হয়েছে? 1 ফেব্রুয়ারি 2024-এ হয়েছে ইন্টেরিম বাজেট, মানে অন্তর্বর্তী বাজেট। ফুল বাজেট কিন্তু এখনো পেশ হয়নি। কেন? তার কারণ গভর্নমেন্ট জানিয়েছে 2024-এ আমাদের ইলেকশন হবে, সেই কারণে আমরা ফুল বাজেট পেশ করতে পারছি না। ইলেকশনের পরে আমরা ফুল বাজেট পেশ করবো। মাথায় থাকবে না থাকবে না? এটা জুলাইয়ে, মানে জুলাইয়ের বাকি কন্টিনিউশনটা জুলাইয়ে দেবে বলেছে। এটা একটা একদম ইন্টারিমটা তো সামারি, মানে মোটামুটি বোঝা যায় না। যে কি হতে চলেছে। না, সামারি আর ইন্টারিম, সাপোজ তুমি একটা জায়গায় খরচ করবে, এবার কিন্তু খরচ করার আগে তুমি বলছো যে না, আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না কোথায় কি খরচ করব টোটাল আমার লাইন, তাহলে সামনে ইলেকশন আছে, ঠিক আছে, আমি এর পরে বলবো। তাহলে আমি এই মুহূর্তে বলছি ইন্টারিম বাজেট, আমি বলছি যে আমি এইগুলো সাপোজ করতে পারি, আমি এখনো পুরো বাজেট কিন্তু দিইনি। ওকে, পুরো বাজেটে সবকিছু হবে গভর্নমেন্ট। ইন্টারিম বাজেট মানে আমি কিছু কিছু জিনিস বলছি যেগুলো আমার মনে হচ্ছে প্রায়োরিটি। কি বললাম, বোঝা গেল? ফুল বাজেট কিন্তু হয়নি, এটা হচ্ছে হ্যাঁ, স্যার। ইন্টারিম বাজেট। স্যার বলছি যে এরা যখন 1 ফেব্রুয়ারি, মানে ওরা যেহেতু একটা ট্যাক্সেশন দিয়ে দিয়েছে যে এই বছরের নিরিখে কিরকম ট্যাক্সেশন থাকবে, তার মানে ওরা সোর্সটা ঠিক করে নিয়েছে যে কিভাবে, মানে যেটা আর কি মানে যেটা আর কি মনিটারি পলিসি যেটাকে বলে, সেটাও ঠিক হয়ে আছে ওদের। আবার স্যার ইয়েও ঠিক হয়ে রয়েছে, মানে ফিসকালও ঠিক হয়ে রয়েছে যে কি হতে পারে। শুধুমাত্র ওরা নিজেদের খরচাটুকু জানায়নি যে টোটাল কত হতে পারে আর কত কি যেতে পারে। এখনো অনেক কিছু বাবু বাকি আছে, অনেক কিছু বাকি আছে। মানে ইন্টারিম বাজেটে খুবই সামান্য জিনিস বলেছে, খুবই সামান্য জিনিস, এখনো অনেক কিছু বাকি আছে। একটা বাজেটের মধ্যে বহু জিনিস থাকে, বহু জিনিস মানে বহু জিনিস। তুমি যদি কখনো একটা বাজেট পড়ো, তোমরা যদি এমনি দেখো তার মধ্যে বাজেট হয় বিশাল বড় পেজের, যেটা কেউ খুঁটিয়ে পড়ে না, সম্ভব না। হ্যাঁ, বাজেটের মধ্যে বহু জিনিস গভর্নমেন্টের, মানে আমরা বেসিক্যালি দেখি যে কোন জিনিসের দাম বাড়ছে, কোনটা কম হচ্ছে, তারপরে হচ্ছে যে কোনগুলো আর কি সহজে পাওয়া যাবে, আবার ওই আর কি যেগুলো ইনকাম ট্যাক্সের মধ্যে কি আসছে কি আসছে না, এই সবই দেখি। মানে এত ডিটেলস অত একদম। হ্যাঁ, দেখো ব্যাপারটা দেখো, মানুষ কোন জিনিসগুলো দেখে, যেসব ব্যাপারে তার মতলব আছে। দেখো, বিএমডাব্লিউ লাক্সারি কারের উপরে কত % ট্যাক্স বাড়ছে সেটা তোমার জেনে লাভ নেই বা আমার দেখে লাভ নেই, কারণ আমরা লাক্সারি কার কিনবো না। তাহলে আমরা কি দেখবো? যে গ্যাসের দাম বাড়ছে কিনা, এটা দেখবো, তাই না? আমরা দেখবো যে সাপোজ ধরো যারা হচ্ছে তোমার হচ্ছে মদ খায়, মদের দাম বাড়ছে কিনা, সেটা তারা দেখবে। বুঝতে পারছো? যার যেটার মতলব আছে সেটা দেখবে। যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা দেখবে গ্যাসের দাম বাড়ছে কিনা, দেখবে পেট্রোলের দাম বাড়ছে কিনা, যদিও সেগুলো অন্য কিছুর উপর ডিপেন্ড করে, সেগুলো আলাদা। পরে আবার বাড়া কমা হয়ে যায় তো। হ্যাঁ, ওই জন্য মনে, পরের কথা। কিন্তু সাধারণ মানুষ যে জিনিসের উপরে নজর রাখে সেই জিনিসের উপরই সে জানে, ঠিক আছে? কিন্তু বাজেটের মধ্যে বাবু সবকিছু তোমাকে বলতে হবে, লাক্সারি গুড, ফরেন অ্যাফেয়ার্স, এক্সাইজ ডিউটি, এভরিথিং, সবকিছু তার মধ্যে লাস্টে ইমপ্লিমেন্ট করতে হবে। বলো, ক্লিয়ার হলো এতটা? স্যার ইন্টারিম বাজেটের বাংলাটা কি বললেন একবার বলুন। অন্তর্বর্তীকালীন বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট। কোনো কিছু দুটো জিনিসের মাঝামাঝি, অন্তর্বর্তীকালীন।
আর বাজেট সবসময় পেশ হয় কোথায়, লোকসভায় না রাজ্যসভায়, না বোথ হাউসে? লোকসভা। বাজেট সবসময় লোকসভায় পেশ লোকসভা। হয়। হ্যাঁ, রাজ্যসভায় বাজেট পেশ হয় না, আর রাজ্যসভা বাজেট সম্পর্কে কোনো কিছু বলতে গেলেও নাও শুনতে পারো। বিকজ কেন, ওয়াই, কেন রাজ্যসভার কোনো সে নেই কেন মানে বাজেটের ক্ষেত্রে? ওয়াই? কারণ বাজেট হচ্ছে এক ধরনের মানি বিল। মানি বিল। মাথায় ঢুকেছে? বাজেট মানি বিল, সেই কারণে বাজেটে রাজ্যসভার কোনো সে নেই। ক্লিয়ার? হ্যাঁ বলো, এগোবো তাহলে? হ্যাঁ, এটা হয়ে গেলে বলো, মুছে দেবো তাহলে, এগোবো তাহলে। স্যার হয়ে গেছে। ওকে, পুরো বুঝবে, যা ডাউট হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার দেখো বাজেটের টাইপ, কত ধরনের বাজেট হয়। বাজেট টাইপস, দেখো বাজেট বহু ধরনের বাজেটের টাইপ। প্রথমত একটা বাজেট হয় জিরো বেসড বাজেট। জিরো বেসড মানে কি, যে প্রতি বছরের শুরু আমি মনে করবো জিরো থেকে আমার শুরু হয়েছে, যে আগে যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেছি, আগে আমার কোনো ধার টার নেই, কোনো কিছু নেই, আমি স্টার্ট করছি যেখানে সমস্ত অ্যালোকেশনস মানে কোথায় কি খরচ হবে, সমস্ত অ্যালোকেশনস কে সেট টু জিরো বা নীল। মানে আমি ধরে নিচ্ছি যে সবকিছু জিরো থেকে, যে আমার কারো কাছে ধার নেই, আমি কারো কাছে টাকা পাবো না, কিছু করবো না, যদি আমি সেইভাবে কোনো কিছু ধরে থাকি তখন সেটা হবে জিরো বেসড বাজেট। যেটা জেনারেলি কখনো হয় না, কিন্তু আমাদের টার্ম গুলো মনে রাখতে হবে, এই জন্য এটাকে বলে জিরো বেসড বাজেট। সেটাকে বলবো যে এটা জিরো বেসড বাজেট। নাম্বার 2, একটা হচ্ছে জেন্ডার বাজেটিং। এবার দেখো জেন্ডার বাজেটিং বলতে কি, যেটা জেনারেলি আমাদের 2004-5 হয়েছিল জেন্ডার বাজেট। কি, যখন যদি কোনো বাজেটের মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, ঠিক আছে, মানে প্রত্যেক বাজেটেই বলা হয়, কিন্তু যে বাজেটের মধ্যে মেন ফোকাস থাকবে বা ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে বেশি ফোকাস করা হয়, ঠিক আছে, তখন সেই বাজেটটাকে বলা হবে জেন্ডার বাজেট। যে মেয়েদের যাতে স্বনির্ভর করার জন্য যখন হবে, ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হবে জেন্ডার বাজেটিং, যেটা আমাদের 2004-5 সালে করা হয়েছিল। এটা খুব কম করা হয়ে থাকে, কিন্তু এটাকে টার্মগুলো মনে রাখতে হবে। নাম্বার 3, ক্যাপিটাল বাজেটিং। এটা কি, এটা সব সময় হয়ে থাকে, বা মোদী সরকার আসার পরে এটাই তো হচ্ছে, যে যখন গভর্নমেন্ট কি করবে, কোনো কিছু ইনভেস্ট করবে লং টার্মের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট। গভর্নমেন্ট সাপোজ বলতে চাইছি যে আমরা একটা সড়ক বানাতে চাইছি পুরো দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত, একদম বানাতে, বা কোনো একটা হাইওয়ে বা মেট্রো চালু করতে চাইছি, যে সাপোজ ধরো কোনো কিছু একটা লং টার্মে, তাহলে সেটা তো একদিনে হবে না, সেই জন্য আমাদের গভর্নমেন্টকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে। যখনই গভর্নমেন্ট বাজেটের মধ্যে লং টার্ম ইনভেস্টমেন্টের উপরে জোর দেবে, তখন সেটাকে বলা হবে ক্যাপিটাল বাজেটিং। নাম্বার 4, আউটকাম বাজেটিং। আউটকাম বাজেটিং বলতে গভর্নমেন্ট যে বিভিন্ন জায়গায় যখন ফোকাস করবে কোন জিনিসের ওপরে, বা যে বাজেটের মধ্যে গভর্নমেন্ট বলবে যে বিশেষ করে বলবো মেজার করবে, ঠিক আছে, মেজার করবে কি, ডেভেলপমেন্ট আউটকাম সম্পর্কে। তারপরে ধরো মোদী সরকার 2014-তে একটা মানে তোমার ধরো এডুকেশনের উপরে একটা ক্যাপিটাল বাজেট পেশ করেছিল, যে আমরা এডুকেশনের উন্নতির জন্য আমরা এই করতে চাই। তো তারপর 5 বছর বা 7 বছর পরে বা 10 বছর পরে গভর্নমেন্ট কি করলো, এই বছরের বাজেটে 24-এর বাজেটে মেজার আউটকাম বাজেট পেশ করলো, যে বললো যে আমরা শিক্ষা 2014-তে যে বাজেটটা পেশ করেছিলাম, সেখানে যে এডুকেশনের উপরে আমরা করেছিলাম, সেখানে আমরা মেজার করে দেখাচ্ছি, এই জন্য আমাদের শিক্ষা খাতে মানে সাক্ষরতার হার 15% থেকে 40% হয়ে গেছে। তার মানে যে বাজেটে ডেভেলপমেন্ট মেজার করবে অফ অল গভর্নমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন সরকারের যে গভর্নমেন্ট প্রোগ্রাম গুলো হবে, সেই গভর্নমেন্ট প্রোগ্রামে যে বিভিন্ন ধরনের হচ্ছে ডেভেলপমেন্ট হয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করলে সেটাকে আমরা আউটকাম বাজেট বলবো। বলো 4টে বাজেট বুঝতে পারলে কিনা বলো। স্যার কোনো যদি ডাউট থাকে বলো। আউটকামটা আরেকবার বলবেন স্যার? আউটকাম এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ ধরো এক্সাম্পলটা 2000 বলে দিন একদম।
একদম একদম। সাপোজ ধরো 2014 সাল, ঠিক আছে, মানে আমাদের নির্মলা সীতারামন, ঠিক আছে, নির্মলা সীতারামন কি করেছে, একটা বাজেট পেশ করেছে। বাজেটে কি বলেছে, যে বলেছে আমরা এডুকেশন পারপাসে সাপোজ ধরো আমাদের খরচ করা হয় প্রত্যেক বছর জিডিপিতে, এডুকেশন পারপাসে টোটাল জিডিপির হয়তো ধরো 2% খরচ করা হয় জিডিপি হতো। এবার কিন্তু নির্মলা সীতারামন বললো যে আমাদের এডুকেশনে আমরা খুব কমে যাচ্ছে, এই জন্য আমরা 2014 সালে এডুকেশন পারপাসে 2%-এর জায়গায় আমরা 8% অ্যালোকেশন করছি জিডিপি। তখন অবশ্যই দেখো একটা একটা জায়গায় যদি জিডিপি বেশি টাকা দেওয়া হয়, অন্য জায়গায় কমবে। ফলে সেটা কি হয়ে গেল, এবং বলা হলো যে আমি 2014 সালে ইনভেস্ট করছি এবং 10 বছরের মধ্যে আমাদের এডুকেশনের যে পার্সেন্টেজ, হয়তো সাক্ষরতার হার 10% আছে। তো টার্গেট দেওয়া হলো কি আমরা 10 বছরের মধ্যে 10% থেকে এডুকেশনের হারকে 20% করে ফেলবো। এবার 2024 সালে 10 বছর হয়ে গেছে, নির্মলা সীতারামন 2024 সালে সরকারি রেকর্ড অনুযায়ী বললো, দেখালো যে এডুকেশন পারপাসে সাক্ষরতার হার 25% হয়ে গেছে। তখন নির্মলা সীতারামন বলবে যে আমি যখন 2014 সালে যে বাজেট পেশ করেছিলাম, যে ক্যাপিটাল বাজেটটা পেশ করেছিলাম, 2024 সালে আমি আউটকাম বাজেট পেশ করছি, যেখানে গভর্নমেন্ট যে সাক্ষরতা অভিযানের জন্য যে টাকাটা খরচ করেছিল তার ফল আমি দেখাচ্ছি। তাহলে 2024 সালের এই বাজেটটাকে তখন বলবো আউটকাম বাজেট, 2014 সালের এই বাজেটটাকে বলবো ক্যাপিটাল বাজেট। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হলো আশা করি। বা হ্যাঁ, 2014 সালে নির্মলা সীতারামন বললো যে মেয়েদের হচ্ছে মেয়েদের হচ্ছে যে কোনো জবের ক্ষেত্রে, মানে কোনো জবে সরকারি চাকরিতে মেয়েদের পার্সেন্টেজ আছে হয়তো তারপরে ধরো 2% আছে। তাহলে কি হলো, মেয়েদের উন্নতির জন্য নির্মলা সীতারামন কি করলো, ইনভেস্ট করলো। 2024-এ দেখালো সরকারি চাকরিতে এখন মেয়েদের পার্সেন্টেজ হয়ে গেছে 20%। তারপরে 2014 বাজেটটা ছিল জেন্ডার বাজেট, 2024-এ হলো আউটকাম বাজেট। এবার ক্লিয়ার আশা করি? হ্যাঁ স্যার। ক্লিয়ার, একদম আচ্ছা, সুন্দর করে বুঝিয়ে। প্রথমটা একবার বলুন, জিরো বেসটা একবার বলুন। জিরো বেস্ট ওটা মানে কি? আমি মনে করছি যে এই বছর সাপোজ ধরো আহ আচ্ছা সাপোজ ধরো ইউপিআই এর কথা বল, ঠিক আছে, ইউপিআই যে গভর্নমেন্ট একটা নতুন স্কিম করছে, নতুন একটা জিনিস চালু করেছে ইউপিআই। তাহলে গভর্নমেন্ট বললো যে আমি ইউপিআই এর পারপাসে, ইউপিআই যেটা ইউনিফর্ম আমাদের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে, এর জন্য 2010 সালে গভর্নমেন্ট একটা বাজেট পেশ করলো যে ইউপিআই ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমার ধরো 10 জিডিপির 10% আমাকে খরচ করতে হবে। তাহলে 2010 সালে সে যখন বাজেট পেশ করলো, তাহলে ইউপিআই সংক্রান্ত সরকারের আগে কোনো কি ব্যাপার বা খরচ কি কিছু ছিল না। তাহলে ইউপিআই সংক্রান্ত যে বাজেট গভর্নমেন্ট প্রথম পেশ করলো সেটা হচ্ছে জিরো বেসড বাজেট। এবার ক্লিয়ার হলো আশা করি? আচ্ছা, ওকে, বলো এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো, এবার এবার দেখো সরকার, এবার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের যে ইউনিয়ন লিস্ট রয়েছে বা কেন্দ্রীয় তালিকা রয়েছে, ইউনিয়ন লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট থেকে গভর্নমেন্ট কি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, রেভিনিউ কালেক্ট করে, রাজস্ব আদায় করে ইউনিয়ন লিস্টের মাধ্যমে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ইউনিয়ন লিস্টের মধ্যে সমস্ত যে রেভিনিউ কালেক্ট করে পুরোটাই কিন্তু যে ট্যাক্স ওরিয়েন্টেড নয়, কিছু কিছু হয় ট্যাক্স ওরিয়েন্টেড আর কিছু কিছু হয় নন ট্যাক্স ওরিয়েন্টেড। একটু আগে বলেছিলাম তো, না বলিনি? বলেছি? হ্যাঁ স্যার বললেন। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। একদম। এবার দেখি যে এই রেভিনিউ এর মধ্যে কোন কোন জিনিস ট্যাক্সের মধ্যে পড়ে আর কোন কোন জিনিস নন ট্যাক্সের মধ্যে পড়ে। প্রথমত ফার্স্ট ট্যাক্স যেটা ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে সেটা অবশ্যই ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্স ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে এবং ট্যাক্সেস মানে ট্যাক্স ফর অন্তর্ভুক্ত। ওকে, নাম্বার 2, এবং সেটা ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্রীয় সরকার নেয়, কিন্তু মাথায় রাখবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার নয় কিন্তু ইনকাম ট্যাক্স। নাম্বার 2 কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে, কর্পোরেট ট্যাক্স মানে যেটা হচ্ছে কোম্পানি যে ট্যাক্স দিয়ে থাকে, কোম্পানির যে ট্যাক্স সেটাকে আমরা কর্পোরেট ট্যাক্স বলি, এটাও ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে। নাম্বার 3 এস্টেট ডিউটি। হোয়াট ইজ এস্টেট ডিউটি? এস্টেট ডিউটি মানে তোমার যে সম্পত্তি রয়েছে, সম্পত্তির ওপরে যে কর হয় সেটাকে এস্টেট ডিউটি বলা হয়। নাম্বার 4 ইনহেরিটেন্স ট্যাক্স।
ইনহেরিটেন্স ট্যাক্স মানে উত্তরাধিকারী সংক্রান্ত ট্যাক্স। আচ্ছা ইংরেজিতে বুঝতে পারছো না, বাংলায় লিখ। আচ্ছা লিখে দিই। ঠিক আছে। আচ্ছা দুটোই যেগুলো ভাগ, যেগুলো তাহলে বুঝতে হবে। আচ্ছা ইনকাম ট্যাক্স বলার দরকার নেই, যেগুলো যেগুলোর বাংলা বলবে আমি সেগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে ধরো ইনকাম ট্যাক্স বলছি না, আয়কর। কর্পোরেট ট্যাক্স মানে কোম্পানির কর, কোম্পানির আয়কর। আর তোমার ধরো এস্টেট ডিউটি মানে সম্পত্তি কর, সম্পত্তির উপরে যে ট্যাক্স হয় সম্পত্তি কর। আর ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী সংক্রান্ত কর, উত্তরাধিকার সংক্রান্ত কর। কেউ উত্তরাধিকারী সংক্রান্ত কোনো জমি টমি পেলে ট্যাক্স তোমাকে দিতে হবে ইনহেরিটেন্স ট্যাক্স। নাম্বার 5 হচ্ছে তোমার কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটি বা কাস্টমস ডিউটির আরেকটা নাম হচ্ছে ইনকাম এক্সপোর্ট ট্যাক্স। ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স। যেটাই কাস্টমস ডিউটি সেটাই হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স, দুটো আলাদা নয় কিন্তু। এটার মানে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স কথার মানে হচ্ছে যে আমদানি রপ্তানি শুল্ক। মানে তুমি কোনো জিনিস বাইরে থেকে যদি কিছু জিনিস নিতে চাও, আমদানি করতে চাও বা বিক্রি করতে চাও, তাহলে তোমাকে যে ট্যাক্স দিতে হবে সেটাকে কাস্টমস ডিউটি বলা হয় বা ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স। একই ট্যাক্স, দুটোর নাম কিন্তু আলাদা, মানে নাম আলাদা করা আছে বোঝার জন্য, কিন্তু এটাকে কাস্টমস ডিউটি বলা হয়। তারপর হয় কি এক্সাইজ ডিউটি। ঠিক আছে, এক্সাইজ ডিউটি এটা কি? দেখো এটা বেসিক্যালি কি উৎপাদন শুল্ক বলা। কোনো জিনিস তুমি যখন উৎপাদন করবে, ঠিক আছে, তখন তার জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে, এক্সাইজ ডিউটি। এর মধ্যে একটা জিনিস মাথায় রাখবে যে এর মধ্যে আমাদের যে অ্যালকোহল, গাঁজা, আফিম এগুলো ছাড়া, ঠিক আছে, এগুলো বাদে। কারণ কি এগুলো রাজ্যের হাতে পড়ে, এগুলো বাদে যে এক্সাইজ হয়ে থাকে মানে মদ, গাঁজা, আফিম এইগুলো ছাড়া বাকি যেসব জিনিস তুমি উৎপাদন করবে তার উপরে যে ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে এক্সাইজ ডিউটির মধ্যে পড়ে, কারণ মদ ফদ এইসব জিনিস রাজ্যের হাতে পড়ে। নাম্বার 7 টার্মিনাল ট্যাক্স। টার্মিনাল ট্যাক্স বলতে কি, সাপোজ তুমি কোনো জায়গা মানে কোনো কিছুর মধ্যে ট্রাভেল করছো, সাপোজ ধরো তুমি রেলের মধ্য দিয়ে রেলে ট্রাভেল করলে, বা সাপোজ ধরো তুমি বাসে ট্রাভেল করলে বা ফ্লাইটে ট্রাভেল করলে, তার জন্য তোমাকে ট্যাক্স দিতে হয়, সেটা বলে টার্মিনাল ট্যাক্স। এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিয়ে থাকে, এই যে ফেয়ার গুলো হয়ে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, জলপথে যে ট্যাক্স হয়ে থাকে সেটা কিন্তু নয়। জলপথে বলতে কি, সরি একটু ভুল বললাম, জলপথেও হবে যদি জাহাজে হয়, কিন্তু এই যে তুমি নদীর মধ্যে সাপোজ একটা নদী থেকে গঙ্গার এপার থেকে ওপার যাবে, সেই ট্যাক্সটা কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে পড়ে। কিন্তু যদি তুমি জলপথে যে একটা সাপোজ ধরো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যাতে সমুদ্রের মাধ্যমে গেলে সেটা কিন্তু কেন্দ্রের হাতে থাকে, কিন্তু যদি কোনো রাজ্যের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও সেটা রাজ্যের হাতে থাকে। কি বললাম, বোঝা গেল না বোঝা গেল না? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার, বোঝা গেল। মানে তুমি যদি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাও তাহলে সেটা কেন্দ্র সরকার নেবে, আর যদি একটা রাজ্যের মধ্যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে নদী পেরিয়ে যাও তাহলে সেটা রাজ্য নেবে। নাম্বার 8 আমাদের যে নিউজ পেপার আর অ্যাডভার্টাইজমেন্ট হয়, ঠিক আছে, নিউজ পেপার আর যে নিউজ পেপারে যে অ্যাডভার্টাইজমেন্ট হয়, ঠিক আছে, যে মানে বিজ্ঞাপন হয়, অ্যাডভার্টাইজমেন্ট হয়, তার উপরে যে ট্যাক্স হয় সেটাও কেন্দ্র সরকারের আন্ডারে থাকে। এছাড়া তোমার যে শেয়ার বাজারে যে স্টক, ঠিক আছে, স্টক সেল আর পারচেজ করো, কেনা বেচা করো, তার উপরে যে ট্যাক্স হয় সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে। আর অবশ্যই লাস্টে আমাদের জিএসটি রয়েছে, ঠিক আছে, জিএসটি রয়েছে, সেটাও আমাদের ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে। সরি, জিএসটি রয়েছে সেন্ট্রাল জিএসটি, যেটা হবে রাজ্যেরও জিএসটি রয়েছে সেটা আলাদা, সেন্ট্রাল জিএসটি যেটা হবে সেটা এর মধ্যে রয়েছে। বলো কোনটা বুঝতে পারোনি, বা কোন লেখাটা বুঝতে পারোনি, বা কোন ট্যাক্সটা বুঝতে পারোনি, বলো, বলে দিচ্ছি। স্যার এস্টেট ডিউটি মানে কি পাবলিকের যে পার্সোনাল সম্পত্তি আছে সেটার মানে ওই ট্যাক্স? একদম, তোমার যে কোনো সম্পত্তি থাকে তোমাকে কিন্তু তার জন্য একটা ট্যাক্স দিতে হয়। এটা নয় যে খাজনা, রাজস্ব নয়, একটা খাজনা দিতে হয় দেখবে, সেটা নয়। তোমার যদি কোনো সম্পত্তি থাকে তার জন্য তোমাকে ট্যাক্স দিতে হয়। ঠিক তাহলে আছে, এই এস্টেট জমি ছাড়া, ঠিক আছে, এক্সেপ্ট ল্যান্ড, জমি ছাড়া, কারণ জমির ওপরে ট্যাক্স রাজ্যের। ইনকাম ট্যাক্স এক্সেপ্ট এগ্রিকালচার ছাড়া, কৃষি ছাড়া।
কৃষি ছাড়া যে ট্যাক্স হয় সেটা ছাড়া, জমির উপর ছাড়া, জমির সম্পত্তি, যে সম্পত্তি জমি ছাড়া যদি কোনো সম্পত্তি থাকে তার ট্যাক্স গভর্নমেন্ট দেবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। জমি ছাড়া তোমার তো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের উপর যদি ট্যাক্স হয় সেই ট্যাক্স ইউনিয়ন গভর্নমেন্ট। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ বলো। বলছি এটা ট্যাক্স তো আমরা দুই প্রকার, হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে স্যার এগুলো দুটো ট্যাক্সের মধ্যে কি পড়ছে? এটা এর মধ্যে ডাইরেক্ট ট্যাক্সও পড়ছে, ইনডাইরেক্ট ট্যাক্সও পড়ছে, কিন্তু আমি এখানে ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স বলছি না, আমি এখানে বলছি ইউনিয়ন লিস্টের মধ্যে কোন কোন ট্যাক্স পড়ছে। এর মধ্যে জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, আমি শেষে কাস্টম আবার ডিউটি পরে, তো ইনডাইরেক্ট মনে হচ্ছে। হ্যাঁ এবার এগুলো আমি পরে আবার লেখাবো কোন কোনগুলো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে, কোন কোনগুলো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। এখানে দেখো ভাগ করালে মাথা খারাপ হয়ে যাবে, এখানে আমি ভাগ বলতে পারবো না, এখানে ভাগ যদি বলতে যাই মনে থাকবে না। হ্যাঁ, আমি এটা আলাদা করে বলে দেবো, যেখানে এখানে এই ট্যাক্স গুলো সম্পর্কে আমি আলোচনা করে দেবো। ইনকাম ট্যাক্স কবে চালু হলো বা কি বিষয় আলোচনা একটু করবো, কোম্পানি ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, বিশাল বড় বড় নয়, একটু একটু করে আলোচনা করবো যখন সমস্ত ইম্পর্টেন্ট ট্যাক্স গুলো সম্পর্কে, তখন আমি বলে দেবো। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আচ্ছা, কোনো এর মধ্যে ডাউট আছে কোনো ট্যাক্সের মধ্যে? এবার নন ট্যাক্সের মধ্যে কি কি আছে? প্রথমত লাইসেন্স ফ্রি। সাপোজ তুমি কোনো কিছু জিনিসের লাইসেন্স করতে যাচ্ছ বা পারমিট করতে যাচ্ছ, কোনো জিনিসের যে পারমিট করছো, পারমিট মানে যে পারমিশন, যে পারমিট ফি, তাহলে এগুলো গভর্নমেন্টের কিন্তু কোনো ট্যাক্স নয়, এটা হচ্ছে গভর্নমেন্টের নন ট্যাক্স রেভিনিউর মধ্যে পড়ে, একটু আগেই বললাম। নাম্বার 2, কোনো যে জরিমানা, ঠিক আছে, রাস্তার যে জরিমানা, গভর্নমেন্ট কি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময় জরিমানা করে, ওই রাজ্যে যে পুলিশ যে দাঁড় করিয়ে গেলে সেগুলো নয় কিন্তু, হ্যাঁ এগুলো কেন্দ্র সরকারের বিভিন্ন জরিমানা থাকে, সেই জরিমানাগুলো এখানে এর মধ্যে থাকে, নন ট্যাক্স রেভিনিউর মধ্যে কোনো ট্যাক্স নয়। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের পিএসইউ থাকে, পিএসইউ বলতে কি, বিভিন্ন সরকারি সংস্থা থাকে, ঠিক আছে, সেই সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো থেকে সরকার যে রেভিনিউ গুলো পেয়ে থাকে। মানে সাপোজ ধরো আজকে হচ্ছে রেলওয়ে, তারপরে ধরো সেল ভিল বা রেল, রেল বলো, তারপর আমাদের ব্যাংক বলো, এইগুলো থেকে গভর্নমেন্ট যে ট্যাক্স নিয়ে থাকে, পাবলিক সার্ভিস পিএসইউ যেগুলো থাকে, সেল ভিল এগুলো থাকে, তো রেল, ব্যাংক বা বিভিন্ন ধরনের যে পাবলিক সেক্টর ফার্ম থাকে, এগুলো থেকে গভর্নমেন্ট যে ট্যাক্স আদায় করে বা আয় থাকে বা মুনাফা থাকে, সেই মুনাফা থেকে গভর্নমেন্ট যে আয়টা করে থাকে সেটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউর মধ্যে। মানে এই রেল বলো বা ব্যাংক থেকে বলো, তাদের যে আয়টা হয়ে থাকে, সাপোজ ধরো আজকে রেলওয়ে প্রফিট করলো, সেটা গভর্নমেন্টের রেভিনিউর মধ্যেই তো যাবে, সরকারের আয়ের মধ্যে যাবে, সেটা কিন্তু কোনো ট্যাক্স নয়, সেটা গভর্নমেন্টের নন ট্যাক্স রেভিনিউর মধ্যে পড়ে, ঠিক আছে? যা ডাউট হবে জিজ্ঞেস করবে অলওয়েজ, ঠিক আছে? নাম্বার 4, লটারি থেকে যে আয় হয়, যে লটারি যে হয়, লটারি থেকে দেখবে গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে থাকে, লটারি থেকে আয় হয়, সেটা নন ট্যাক্স রেভিনিউ এর মধ্যে পড়ে। নাম্বার 5, গভর্নমেন্ট যে তোমার হচ্ছে ফরেন থেকে, বিদেশ থেকে যে ডোনেশন, মানে বিভিন্ন যে ডোনেশন পায় বা গ্র্যান্ট পায়, সেখান থেকে যে আয় হয়, এটা একটু আগেই বললাম, এগুলো গভর্নমেন্টের হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। আর হচ্ছে তোমার ওই যে বললাম যে তোমার হচ্ছে নোট ইস্যু করে, ঠিক আছে, এটা আমি লিখিয়েছিলাম, নোট ইস্যু করে বা স্ট্যাম্প ইস্যু করে গভর্নমেন্ট যে ইনকাম গুলো করে থাকে, এগুলো নন ট্যাক্স এর মধ্যে পড়ে। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে, কোনো ডাউট থাকলে বলবে। স্যার জরিমানাটা শুধু একবার বলে দিন। হ্যাঁ, জরিমানা মানে কেন্দ্র সরকার বিভিন্ন রকম ক্ষেত্রে জরিমানা করে। সাপোজ ধরো কেন্দ্র সরকারি, সাপোজ ধরো তুমি ফুড সাপ্লাই অফিসে তুমি গেলে, ঠিক আছে, বা সাপোজ ধরো তুমি রেলের একটা সম্পত্তি ভেঙে দিচ্ছ, স্টেশনে গেছো, দিয়ে একটু মারপিট করেছো, দিয়ে সেখানে তোমার একটা ভেঙে গেছে, ঠিক আছে, তো চেয়ার ভেঙেছে, ফ্যান ভেঙেছে, তোমাকে তো একটা জরিমানা দিতে হবে, তাই তো? বা হচ্ছে সাপোজ, হ্যাঁ একটা খুব ভালো কথা, একটা ভালো কথা মনে পড়ছে, তুমি সাপোজ রেল লাইন ক্রস করছো, তোমাকে একটা সঙ্গে সঙ্গে তোমাকে পুলিশ সেখানে আরপিএফ ধরলো, দিয়ে চালান করলো, 500 টাকা জরিমানা দিল, রেলের জরিমানা দিলে, তাহলে সেই টাকাটা কোথায় যাবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, রেলের কাছে গেল, সেটা রেলের রেভিনিউ এর মধ্যে পড়লো। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার 3 নম্বরটা একবার বলুন। 3 নম্বর হচ্ছে পিএসইউ। পিএসইউ থেকে প্রফিট, মানে রেল, ব্যাংক বা বিভিন্ন যে সরকারি সংস্থা, সরকারি বিভিন্ন কোম্পানি রয়েছে, তো সেই কোম্পানিগুলো যে প্রফিট আর্ন করে বা যে লাভ করে, সেটা থেকে সরকারের যে আয় হয়, সেটাকে বলা হয় সেটা নন ট্যাক্স রেভিনিউ এর মধ্যে পড়ে।
বলো, কোনো ডাউট কোনো কিছুর মধ্যে? ঠিক আছে স্যার। ডান, ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে স্টেট লিস্টের মধ্যে কোন কোন জিনিস রয়েছে। রাজ্য তালিকার মধ্যে এখানেও দেখো সেম একই গল্প, কিছু কিছু জিনিস হবে ট্যাক্সের মধ্যে, কিছু কিছু জিনিস হবে নন ট্যাক্সের মধ্যে। অবশ্যই যা গল্প সেম গল্প, কোনো অসুবিধা নেই, গল্প একই। তাহলে রাজ্যের মধ্যে কি কি? প্রথমত যদি এগ্রিকালচারের উপরে ট্যাক্স বসাতে চায়, কৃষির উপর, এগ্রিকালচার কৃষির উপর যদি ট্যাক্স বসাতে চায় তাহলে সেটা রাজ্য বসাতে পারে, ঠিক আছে। এছাড়া জমির ওপর যে খাজনা, জমির যে খাজনা একটু আগেই বললাম, যে সম্পত্তি কর, জমির ওপর যদি খাজনা হয় সেটা রাজ্য সরকারের আন্ডারে পড়ে, যেটাকে ল্যান্ড রেভিনিউ আমরা বলে থাকি, ঠিক আছে। ল্যান্ড রেভিনিউ, জমির খাজনা। এছাড়া তোমার এস্টেট ডিউটি, অবশ্যই এখানেও এস্টেট ডিউটি আছে, কিন্তু এখানে এস্টেট ডিউটি কার উপরে থাকবে? এগ্রিকালচারাল ল্যান্ডের উপরে, কৃষি জমির উপরে। এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষি জমির উপরে তোমার যে এস্টেট ডিউটি থাকবে সেটা রাজ্যে থাকবে। এগ্রিকালচার মানে ল্যান্ড ছাড়া, এগ্রিকালচারাল ল্যান্ড ছাড়া যদি কোনো ট্যাক্স হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে, আর কৃষি জমি যদি হয় সেটা রাজ্য সরকারের হাতে যাবে, ঠিক আছে। নাম্বার 4, এস্টেট ডিউটি। এখানেও এস্টেট ডিউটি রয়েছে, সরি এস্টেট ডিউটি তো বললাম। এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি এখানেও রয়েছে, কিন্তু এখানে এক্সাইজ ডিউটি কার উপর রয়েছে? মদ গাঁজা যেসব রয়েছে, মদ, ঠিক আছে, তারপর তোমার ওই যে গাঁজা আফিম, ঠিক আছে, যেসব নার্কোটিক্স, ঠিক আছে, এই সব জিনিসের উপরে স্টেট ডিউটি। এখানে এগ্রিকালচার ল্যান্ডের উপরে স্টেট ডিউটি। এক্সাইজ ডিউটি কার উপরে? মদ গাঁজার উপরে এক্সাইজ ডিউটি রাজ্যের হাতে যায়, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে জিএসটি, জিএসটি যেটা হচ্ছে স্টেট জিএসটি, রাজ্যের যে জিএসটি সেটা রাজ্যের ইনকামের মধ্যে পড়ে। আচ্ছা, তারপর আমাদের ইলেকট্রিসিটি, এই যে ইলেকট্রিকের হচ্ছে তোমার হচ্ছে বাড়ালো ইউনিট প্রতি খরচ, বিদ্যুতের উপরে যে ট্যাক্স হয় সেটা রাজ্যের উপরে রয়েছে। তারপরে তোমার হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ, মানে ওই যে বললাম তোমার যে জলপথে যদি একটা রাজ্যের মধ্যে, যেমন গঙ্গা নদী পারাপার করছো, তাহলে ইনল্যান্ড ওয়াটারওয়েজ এর উপরে যে ট্যাক্স হয় সেটা রাজ্যের হাতে পড়ে। তারপরে এন্টারটেনমেন্ট ট্যাক্স, তুমি সিনেমা দেখতে গেছো, ঠিক আছে, তার জন্য যে এন্টারটেনমেন্ট ট্যাক্স হয় সেটা গভর্নমেন্ট হচ্ছে স্টেট গভর্নমেন্ট নিয়ে থাকে। তারপর তোমার হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স। এখানে এক্সেপ্ট কি হবে? অবশ্যই নিউজ পেপার ছাড়া, এক্সেপ্ট নিউজ পেপার, তাই তো, এক্সেপ্ট নিউজ পেপারে সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, তাহলে স্টেট আর নিতে পারবে না। নিউজ পেপার ছাড়া অন্যান্য যে ট্যাক্স তুমি মানে অন্যান্য যে অ্যাডভার্টাইজমেন্ট করো সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স রাজ্য নেবে। মোটামুটি এই জিনিসগুলো, এগুলো গভর্নমেন্টের হচ্ছে ট্যাক্স, যেগুলো তোমার হচ্ছে এর মধ্যে পড়ে, কি বলে তোমার ট্যাক্সের মধ্যে পড়ে। আর নন ট্যাক্স, এই যে তোমার রাজ্যের মধ্যে সেম ব্যাপার, লাইসেন্স, পারমিট, যেগুলো রাজ্যের লাইসেন্স বা পারমিট পড়ে সেগুলো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে থাকে তোমার ধরো যে ফাইন্স যে হয়, ঠিক আছে, এই যে ফাইন্স যেগুলো হয়, জরিমানা, রাজ্যের যে জরিমানা হয় সেগুলো। তারপরে বাকি সেম জিনিস, নন ট্যাক্সের মধ্যে সব মোটামুটি সব সেম। ওই লটারি, রাজ্য লটারি যেগুলো হয় সেগুলো থেকে, বা ওই যে গ্র্যান্ট, আর হচ্ছে তোমার যে ডোনেশন যেগুলো হয় রাজ্য সরকারকে যেগুলো দিয়ে থাকে সেম, এগুলো কম বেশি সেম। বলো, ক্লিয়ার হলে বলবে। স্যার, রান্নার গ্যাসের উপর যে ট্যাক্স সেটা কি কেন্দ্র সরকার নেবে? গ্যাসের উপর ট্যাক্স হ্যাঁ। একটু অন্যদিকে ট্যাক্স, ওটা হচ্ছে কেন্দ্র সরকারের উপরই ট্যাক্স রাখে, ওটা একটু অন্য জিনিস, ওটা আমি একটু পরে বলছি। রান্নার গ্যাস, তারপরে এই অয়েল যেটা হয় আমাদের, যে ক্রুড অয়েল যেটা হয়, সেগুলো বেসিক্যালি কাস্টমস ডিউটির মধ্যেই পড়ে যায়। এই যে কাস্টমস ডিউটি বললাম, আমদানি রপ্তানি শুল্ক, এগুলো এর মধ্যে পড়ে যায়। এর মধ্যে ব্যাপার আছে একটু, আমি
আলোচনা করবো পরে, কেন ওগুলোকে জিএসটির বাইরে রাখা হয়েছে, কেন কিছু কিছু ট্যাক্স আলাদা রাখা হয়েছে, কেন সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সকে জিএসটির আন্ডারে করা হয়নি, সেগুলো আমি বলবো পরে। প্রশ্নটা ভালো করছো, উত্তরটা পরে পাবে, ঠিক আছে? স্যার ওরা দুটোই কেন বল? দুটোই থাকে না, মানে রাজ্যের আর কেন্দ্রের? একদম, ওই জন্যই তো বললাম বাবা, এর মধ্যে ওই ওই যে ক্রুড অয়েল বলো বা গ্যাস বলো, এগুলোর উপরে রাজ্য কেন্দ্র দুজনেরই হোল্ড থাকে, ঠিক আছে? কেন থাকে, কিসের ভিত্তিতে থাকে, আমি বলবো, বাকি আছে এখন। স্যার লেখা হয়েছে এটা, বলো বলো। স্যার বলছি যে এই অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স যেটা কেন্দ্র এবং রাজ্য দুটোর ক্ষেত্রে, তো ওই নিউজ পেপারটার ক্ষেত্রে ওইটা কি মানে মানে কোনো লোকাল নিউজ পেপার এই ধরনের কোনো ব্যাপারের মানে অ্যাডভার্টাইজমেন্ট এইসবের উপরে ব্যাপারটা আছে ট্যাক্সটা? না, যে কোনো নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হলে কেন্দ্র সরকার নেবে। নিউজ পেপার ছাড়া অ্যাডভার্টাইজমেন্ট, সাপোজ ধরো তুমি রাজ্যে যে কোনো জায়গায় তুমি হোর্ডিং দিচ্ছ, কোনো অ্যাড দিচ্ছ নিউজ পেপার ছাড়া, হতে পারে তুমি কোনো জায়গায় ব্যানার লাগাচ্ছ, ঠিক আছে, বা কোনো জায়গায় হয়তো গাড়ির পিছনে টোটোর পিছনে দিচ্ছ, বা কোনো হয়তো সরকারি কোনো দেওয়ালে তুমি লিখছো, তার জন্য ট্যাক্স দিতে হবে। তো সেই ট্যাক্স গুলো রাজ্য সরকার নেবে। কি বললাম, বোঝা গেল? কোনো দেওয়াল লিখন করছো, সেই জায়গায় রাজ্য সরকার নেবে, কিন্তু নিউজ পেপারে যে অ্যাড গুলো দেবে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা বলো, ক্লিয়ার? বুঝবো তাহলে? হ্যাঁ স্যার। এবার দেখো, ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলবো। এর মধ্যে আমাদের কনস্টিটিউশনের 3টে আর্টিকেল আছে, ঠিক আছে? কনস্টিটিউশনের 3টে আর্টিকেলের মাধ্যমে কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করা হয়েছে। প্রথমত আর্টিকেল 268, আর্টিকেল 269 আর আর্টিকেল 270। কি জিনিস আছে? তাহলে একটা জিনিস বুঝতে পারছো তো পড়তে গিয়ে, যে ইকোনমিক্স পড়তে গেলেও কনস্টিটিউশন জানতে হবে, হ্যাঁ? আর যাই পড়তে যাও বাবু, সব সব সাবজেক্ট কিন্তু ইন্টারলিঙ্কড। ফলে একটা সাবজেক্ট ভালো করে পড়বো আরেকটা পড়বো না সেটা বললে হবে না, সবই কিন্তু পড়তে হবে। তো দেখো, আর্টিকেল 269 এর মধ্যে কি রয়েছে? 269 এর মধ্যে বলা রয়েছে, এর মধ্যে কিছু কিছু কর বলা হয়েছে, যে ট্যাক্স গুলো আরোপ করবে কে? আরোপ করবে কেন্দ্র সরকার, ঠিক আছে? আরোপ করবে কেন্দ্র সরকার, কিন্তু সেই যে ট্যাক্স গুলো রয়েছে সেগুলো আদায় করবে এবং সেই ট্যাক্স গুলো ভোগ করবে কে? রাজ্য সরকার। ভালো করে বোঝো, মানে এরকম কিছু ট্যাক্স রয়েছে যেগুলো আরোপ করবে, যে এই ট্যাক্স বাবু দিতে হবে, সেটা কেন্দ্র সরকার আরোপ করলো, কিন্তু সেই ট্যাক্সটাকে আদায় করবে রাজ্য, এবং সেই ট্যাক্স থেকে যত টাকাই উঠবে সেই টাকা রাজ্যই ব্যবহার করবে। এরকম কিছু ট্যাক্স আছে আর্টিকেল 268 এর মধ্যে বলা হয়েছে। সেরকম কি? প্রথমত স্ট্যাম্প ডিউটি। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, নিম্নলিখিত কোন করটি কেন্দ্র সরকার আরোপ করে কিন্তু রাজ্য সরকার ভোগ করে? এটা হয়ে গেল স্ট্যাম্প ডিউটি, ঠিক আছে? নাম্বার 2 এক্সাইজ ডিউটি, কিন্তু সমস্ত এক্সাইজ ডিউটি নয়। এক্সাইজ ডিউটির মধ্যে কোন কোন জিনিসের উপরে? এর মধ্যে মেডিসিনের উপরে, এবং যে তোমার হচ্ছে বিভিন্ন হচ্ছে টয়লেটের যে বিভিন্ন জিনিসপত্র থাকে, টয়লেট প্রিপারেশন বলা হয় আর কি, ঠিক আছে? টয়লেট প্রিপারেশনের যে সব মানে টয়লেটের যে জিনিসপত্র থাকে, এই দুটো জিনিসের উপরে যে স্টেট ডিউটি থাকে, এগুলো মানে আরোপ করছে কেন্দ্র সরকার, কিন্তু এখান থেকে যত টাকাই রেভিনিউ হবে বা যাই মেডিসিন থেকে, এই যে ওষুধ টষুধ কিনতে যাও, তার মধ্যে যে ট্যাক্স থাকে অবশ্যই এক্সাইজ ডিউটি আছে, কিন্তু সেই টাকাটা টোটালি রাজ্য সরকারের হাতে যাবে। কি বললাম, বোঝা গেল না গেল না বল? মেডিসিন এবং স্ট্যাম্প ডিউটি, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আর্টিকেল 269, এখানে করটা আরোপ করবে কে? অবশ্যই কেন্দ্র সরকার কর আরোপ করবে, ঠিক আছে? কেন্দ্র সরকার কর আরোপ করবে, কিন্তু সেই আরোপ করা করের উপরে, ঠিক আছে, যে আরোপ করা করের উপরে আদায় করবে কে? ঠিক আছে, ভালো করে বুঝবে, এখানে করটা আরোপ করলো কেন্দ্র সরকার, আদায় করবে কে? কেন্দ্রই আদায় করবে। ভালো করে বুঝো, আরোপ করবেও কেন্দ্র,
আদায় করবেও কেন্দ্র, কিন্তু সেই আদায় করা টাকাটা ভোগ করবে কে? রাজ্য। মজা বুঝতে পারছো? কোশ্চেন কেমন আসতে পারে? আমি এমন ভাবে দিয়ে দিচ্ছি কিচ্ছু অসুবিধা হবে। এর এক্সাম্পল কি হবে? যখন অন্তরাজ্য বাণিজ্য হবে, মানে একটা রাজ্যের মধ্যে রাজ্য টু রাজ্য, মানে একটা রাজ্য থেকে অন্তরাজ্য বাণিজ্য হবে, ঠিক আছে? সেখানে তার উপরে যে জিএসটি পড়ে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যা ডাউট হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, আমি এক্সাম্পল দিই তারপরে বুঝবে। সাপোজ ধরো কোনো একটা টিভি, কোনো একটা টিভি ম্যানুফ্যাকচার হচ্ছে কোথায়? ম্যানুফ্যাকচার হচ্ছে তোমার গুজরাটে। গুজরাটে একটা টিভি তৈরি হলো, খুব সুন্দর কথা। এবার টিভিটা তৈরি হওয়ার পরে সেই টিভিটা এখানে ম্যানুফ্যাকচার হলো, সেল বিক্রি হচ্ছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হচ্ছে। তাহলে এই যে জিনিসটা হলো, এই যে ওয়েস্ট বেঙ্গলে তৈরি হলো, গুজরাটে তৈরি হলো, ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হলো, তাহলে এর উপর যে ট্যাক্স সেটা কে নেবে? ওয়েস্ট বেঙ্গল নেবে না গুজরাট নেবে, না দুজনেই নেবে? বলো কার নেওয়া উচিত? দুজনেই নেবে। আচ্ছা, যদি দুজনেই নেয় তাহলে তো সমস্যা না, ডবল ট্যাক্স দিতে হবে, তাই তো? তাহলে এখানে খেলাটা কি হয় দেখো, এটাকে বেসিক্যালি বলা হয় আইটি জিএসটি। মানে এর মধ্যে কি হয় ভেতরে, মানে এটা পরে এটা জিএসটি পড়ানোর সময় ভালো করে বুঝতে পারবে, আইটি জিএসটি বলা হয় এটাকে। তো যাই হোক, সেটা পরে বলবো আমি। আইটি জিএসটি, আইজিএসটি বলা হয়। তো এটা আমি পরে বোঝাবো এগুলো সম্পর্কে। আমি এখানে একটু বলে দিই এখানে কি হয়। এখানে যে ট্যাক্সটা হয়, যে জিএসটির উপরে ট্যাক্স হবে, সেই ট্যাক্সটা আরোপ করছে কে? কেন্দ্র সরকার আরোপ করছে। আদায় করছে কে? কেন্দ্র সরকারই আদায় করছে। পাচ্ছে কে? রাজ্য পাচ্ছে। এর মধ্যে পড়ছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কোন রাজ্য পাবে? এখানে রাজ্য পাবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল পাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। বলবে স্যার কেন? গুজরাটকে তো দেওয়া উচিত ছিল। দেখো, গুজরাটে যখন ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানকার লোকেরা দেখো কর্মসংস্থান পাচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখো কর্মসংস্থান কেউ পাচ্ছে না। তার মানে যদি ওয়েস্ট বেঙ্গলকেই দেওয়া উচিত ট্যাক্স। এই জন্য আগে কি হতো দেখবে, যখন কোনো কিছু ম্যানুফ্যাকচার হতো দেখতো সব দেখো গুজরাটেই হতো। দেখবে সব বড় বড় ফান্ড গুজরাটি হচ্ছে। কেন? কারণ গুজরাট সরকার খুব লিবারেল ছিল, মোদিজি ছিল তখন। যাই হোক, তো গুজরাট লিবারেল ছিল, প্রত্যেক ইন্ডাস্ট্রিকে বলছে এসো এখানে বিজনেস করো। ওই জন্য সব দেখো আগে ম্যানুফ্যাকচার হতো গুজরাটে। এখন দেখো প্রত্যেক রাজ্যে রাজ্যে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হয়ে গেছে। কারণ কি? এখন তুমি যেখানেই বানাও, ঠিক আছে? আগে কি হতো, যখনই ট্যাক্সটা গুজরাট সরকার বলছে কম ট্যাক্স দিতে হবে, ফলে গুজরাটে ম্যানুফ্যাকচার করো, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বিক্রি করো, ট্যাক্স কম হচ্ছে। এখন দেখো তুমি যেখানেই তৈরি করো, যে রাজ্যে গিয়ে বিক্রি করবে তোমাকে সেখানে ট্যাক্স দিতে হবে। ফলে ফলে সে যে ম্যানুফ্যাকচার কোম্পানি, সে দেখলো বাবু আমি গুজরাটে বানিয়ে ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করবো, আমার সেই ট্রান্সপোর্টেশন কস্ট পড়বে, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলেই ম্যানুফ্যাকচার করি, তুই ওয়েস্ট বেঙ্গলেই বিক্রি করি, তাহলে তো আমার ম্যানুফ্যাকচারিং কস্টটা, মানে যে ট্রান্সপোর্টেশন কস্টটা বেঁচে যাবে। এই জন্য এখন আইজিএসটি করে দেওয়ার পরে এটা এখন হয়ে গেছে। কি বললাম, বোঝা গেল না গেল না? ক্লিয়ার হলো? হ্যাঁ। ওকে, যা ডাউট হবে অলওয়েজ ওয়েলকাম, সবসময় জিজ্ঞেস করবে। আর্টিকেল 270 এখানে কি রয়েছে? এই করগুলো, এই কর, কিছু কর আরোপ করবে, ঠিক আছে, আদায় করবে কে? কেন্দ্র সরকার। আরোপও করবে, আদায় করবে কেন্দ্র সরকার। আর এখানে ভোগ করবে কে? কেন্দ্র সরকার। তাহলে যদি দেখো, এবার দেখো এখানে একটা মজা দেখো, এবার তোমাদের মাথার কাজ করছে না। দেখো, যদি আদায় করবে কেন্দ্র সরকার, ভোগ আদায় করবে, আরোপ করবে কেন্দ্র সরকার, ভোগ করবে রাজ্য সরকার যদি হয় উত্তর, তাহলে তো আর্টিকেল 269 হয়ে যাচ্ছে। না স্যার, কেন্দ্র সরকার বললাম। এবার যদি বলো কেন্দ্র সরকার, তাহলে আরোপ করছে কেন্দ্র সরকার, আদায় করছে কেন্দ্র সরকার, ভোগ করছে কেন্দ্র সরকার, তাহলে দরকার কি আছে আর্টিকেলে? সে তো ইউনিয়ন লিস্টেই পড়ে যাচ্ছে, তাই না? সেটা তো ইউনিয়ন লিস্টেই পড়ে ভাগ করে যাচ্ছে। নেবে নাকি? এক্স্যাক্টলি, তো দুজনেই নেবে। হ্যাঁ, এটা তখন ভাগ হবে। ভাগ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ফাইন্যান্স কমিশন সুপারিশ করবে যে এখান থেকে কিছু অংশ কেন্দ্রকে দিতে হবে, কিছু অংশ রাজ্যকে থাকবে। অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী
কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই ট্যাক্সটা বিভাজন। বোঝা গেল না গেল না? এর এক্সাম্পল কি? সবচেয়ে বড় এক্সাম্পল জিএসটি। ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বাবু, জিএসটি তো বলে দিলাম গো, আইটি জিএসটি হলো। দেখো জিএসটি কেন নয়, দেখো জিএসটির কতগুলো ভাগ। জিএসটি যদি সিজিএসটি হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়ে গেল, আদায় আরোপ করলো। এসজিএসটি রাজ্য পেয়ে গেল, আর আইজিএসটি এটা কি হয়ে গেল, কেন্দ্র রাজ্যকে দিয়ে দিল। এই যে আর্টিকেল 269 এটা চলে গেল। আর বাকিগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পেয়ে গেল, আর কোনো জিএসটি তো রইল না, বাকি সব তো চলে গেল না। প্রথমত হচ্ছে ইনকাম ট্যাক্স। লাইক ইনকাম ট্যাক্স যেটা হয় সেটা আরোপ করে এবং আদায় করে কেন্দ্র সরকার, তারপর সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। ঠিক আছে। নাম্বার 2 আর কি, এক্সাইজ ডিউটি। ঠিক আছে, এক্সাইজ ডিউটি কোন এক্সাইজ ডিউটি? যেগুলো ইউনিয়ন গভর্নমেন্টের এক্সাইজ ডিউটি হয় সেটাও কিন্তু ভাগ হয় কেন্দ্র রাজ্যের মধ্যে। তাহলে দেখো স্টেটের যে এক্সাইজ ডিউটি সেটা টোটালি স্টেটই পাবে, কিন্তু ইউনিয়নের যে এক্সাইজ ডিউটি সেটা কেন্দ্র রাজ্যের মধ্যে ভাগ হবে। কেন? সাপোজ এটার উদ্দেশ্য কি, জিনিসটা ভাবো। সাপোজ ধরো যখন কোনো একটা জিনিস এন্টার করছে, গুজরাটে এন্টার করছে, কিসের মাধ্যমে এন্টার করছে? শিপের মাধ্যমে, তোমার হচ্ছে জাহাজের মাধ্যমে ঢুকছে। তাহলে গুজরাটের শিপ মানে গুজরাটের ডক ব্যবহার করলো, তাহলে ডক ব্যবহার করলো, গুজরাটের মধ্য দিয়ে ট্রান্সপোর্ট হলো, গুজরাটে রইলো। তাহলে এর যদি পুরো এক্সাইজ ডিউটিটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেয় তাহলে গুজরাট সরকার রাগ করবেন? রাগ করবে। তাহলে যেহেতু তুমি গুজরাটের পোর্ট বা গুজরাটের ব্যবহার করছো, তাহলে যদি 100 টাকা তুমি ট্যাক্স নাও, ফাইন্যান্স কমিশন সুপারিশ করবে গুজরাটকে 30% দাও, তুমি 70 টাকা রাখো, কোনো সমস্যা নেই। যদি কোনো শিপ ওয়েস্ট বেঙ্গলে ঢোকে তাহলে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে অ্যাক্সেস করছে, তাহলে সেখানে ওয়েস্ট বেঙ্গলকে বললো যেহেতু তোমার এখানে এতটা ঢুকছে, ওয়েস্ট বেঙ্গলকে 20% আর সেন্ট্রাল গভর্নমেন্ট 80 রাখলো। এটা সুপারিশ ফাইন্যান্স কমিশনের সুপারিশ অনুযায়ী হবে। বোঝাতে পারলাম না? পারলাম না। কারণ যে কোনো এক্সাইজ ডিউটি কোনো না কোনো রাজ্যের থ্রু দিয়ে তো ঢুকবে, নাকি হেলিকপ্টার থেকে ছুড়ে দিবে মোদিজি ক্যাশ ধরো? নিশ্চয়ই নয়। ক্লিয়ার হলো? বলো, বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। বলো, কারো কোনো প্রশ্ন আছে? বলো বাবা, তোমার কথা তো পুরো কেটে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, ভালো করে বলো। বলছি যে স্যার ওই আর্টিকেল 268 এর আর্টিকেল ওই স্ট্যাম্প ডিউটিটা কি বললেন? স্ট্যাম্প ডিউটি কেন্দ্র সরকার আরোপ করে, আদায় রাজ্য সরকার করবে এবং ভোগও করবে রাজ্য সরকার। ওই জিনিসটা কি, মানে স্ট্যাম্প ডিউটি জিনিসটা? আচ্ছা 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 আচ্ছা, স্ট্যাম্প ডিউটি তুমি জিনিসটা, সাপোজ ধরো তুমি কাউকে চিঠি লিখছো, ঠিক আছে? এবার চিঠি লেখার সময় চিঠির জন্য একটা খরচ লাগবে, সাপোজ ধরো 10 টাকা লাগবে। এবার 10 টাকা তুমি দেবে কোথা থেকে? দিলে এবার যে তুমি 10 টাকা দিয়েছো সেটার জন্য কি হয়, পোস্ট এই যে খামের উপরে 10 টাকার একটা স্ট্যাম্প চেটাতে হয়। ঠিক আছে? আগেকার যে চিঠি হতো, চিঠির পিছনে স্ট্যাম্প হতো না, এখন ওই জন্য স্ট্যাম্প কাজ এখন সব করে নিয়ে ঘরে রেখে দেয়। এখনো তুমি পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। সাপোজ তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখছো, সেই আগে সে ওপেন খামে হতো বা খামে করে পাঠাতে হতো, সেগুলো তুমি স্ট্যাম্পের মাধ্যমে পাঠাচ্ছ। এখন দেখো পোস্ট অফিসে তুমি যদি স্পিড পোস্ট করো সে চলে গেল, তুমি যদি জেনারেল পোস্ট করো তাহলে তাকে 10 টাকা স্ট্যাম্প চিঠি তুমি দিয়ে দিলে। তাহলে এই যে 10 টাকার উপরে যে ট্যাক্স হলো, 10 টাকা স্ট্যাম্প হলো, এ টাকা তো গভর্নমেন্ট নিল, তাহলে এর উপর যে ট্যাক্স, এই যে বানাতে যে ট্যাক্স, সেটার কথা বলা হচ্ছে স্ট্যাম্প ডিউটি। এবারে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। চিঠি টিঠি আর সব গল্প হয়ে গেছে, এখন আসলে ফোন হয়ে গেছে না, এখন না আর চিঠির গল্প হয়ে গেছে, আর চিঠি লেখার কারো এ নেই। আর এই ব্যাপার আর কি। তো চিঠি লিখেছো? লাস্ট কবে চিঠি লিখেছো বলো? কেউ কাউকে চিঠি লিখেছো? হ্যাঁ স্যার, লিখেছি ছোটবেলায় 5-6-এ। ছোটবেলায় নয়, এমনি বড় হওয়ার পরে কাউকে কোনোদিন চিঠি পাঠিয়েছো? লিখে পাঠিয়েছো পোস্টে, বা কাউকে লিখে তার হাতে চিঠি দিয়েছো এরকম? না স্যার, হয়নি। না স্যার, এখন তো সব হোয়াটসঅ্যাপ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ হয়ে গেছে। আর একটা কথা বলছি শোনো, মানে জাস্ট বলছি, কারণ আমি এটা পার্সোনালি ভীষণ পছন্দ করি। এটা কি জানো, সাপোজ কিছু না, তুমি হচ্ছে তোমার সাপোজ কোনো খুব ভালো একটা বন্ধু আছে, ঠিক আছে, বা বান্ধবী আছে, তার সাথে তোমার অনেকদিন দেখা হয়, ঠিক আছে?
তুমি তার সাথে একবার চল আজকে দেখা করো, করলে হতেই পারে। দেখো সে বিয়ে হয়ে যাক না হয়ে যাক কোনো ব্যাপার নেই, হলো তুমি তার সাথে এই দিন দেখা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। গেলে গিয়ে কি করলে, একটা বাড়িতে একটা চিঠি লিখলে, তাকে নিয়ে একটা তোমার মনে যা আছে, বা যে বলা হয়েছে তোর সাথে বন্ধুত্ব, আমার খুব ছোটবেলা থেকে বন্ধুত্ব, ঠিক আছে, তো তো আমার ভালো হয়েছে অনেকদিন তোর সাথে দেখা, তুমি তোমার মনে যা আছে 1 পেজ বলো 2 পেজ বলো, তুমি চিঠিটা লিখবে, লিখে তাকে দেবে, যে তাকে দিয়ে বলবে পরের বারে যখন দেখা হবে কিন্তু আমার জন্য একটা চিঠি লিখে আনবে। তুমি দেখবে এর পেছনে, এর জন্য যে মনের মধ্যে যে আনন্দ না, এই আনন্দ জীবনে টাকা দিয়ে বলো মেসেজ করে বলো কোনো জায়গা থেকে এই আনন্দ কোনোদিন পাবে। খুবই ব্যাকডেটেড, বাট পার্সোনালি আমি এটা খুব পছন্দ করি, ঠিক আছে, এবং আমি এটা মাঝে মাঝে করি। আমার কোনো বন্ধু বা বান্ধবী যাকে আমি খুবই পছন্দ করি, যে খুব ভালো, এরকম যখন দেখা হয়, আরে সেদিন দেখা হবে, আমি ওখানে চিঠি লিখি, চিঠি লিখে তাকে দিই। তো এর পরের বারে যখন দেখা হবে, যত কাজ থাকুক যাই থাকুক, একটা কিন্তু চিঠি লিখে আনতে ট্রাই করবে। দেখবে তার সাথে তোমার যদি 1 বছর পরেও দেখা হয় না, দেখবে যে বন্ধুত্বের মধ্যে একটা ফ্রেশনেস থাকবে সবসময়, ঠিক আছে, ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এবার আমি জানি না কার কি লাগবে, বাট আমি পার্সোনালি এটা খুব পছন্দ করি। হুম, আচ্ছা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আচ্ছা দেখো ডান হয়ে গেছে। আর একটু বলে দিই, আর একটু বলে দেবো, কিছু টার্ম বলে দেবো, তারপরে পরের দিন বাকি কি কি ট্যাক্স আছে সেই ট্যাক্স গুলো সম্পর্কে ডিসকাস করবো। বলো ডান। স্যার ওইটা মুছে যে দিচ্ছি বলবেন দাও, বললেন, ওই যে রান্নার গ্যাসের ব্যাপারটা বলবেন বললেন। ওটা পরে রান্নার গ্যাসের পরের দিন ডিসকাস করবো, কারণ ওটা এই সময় ডিসকাস হবে না। ওখানে আমি যখন ট্যাক্স গুলো বলবো, ইনকাম ট্যাক্স, এক্সাইজ ডিউটিস, তারপর তোমার হচ্ছে এই এ ডিউটি, তোমার কাস্টমস ডিউটি, ওগুলো সব আমি ট্যাক্স গুলো সম্পর্কে পরের দিন আলোচনা করবো। হুম, আজকে আমি সব মেথড গুলো পড়াচ্ছি, পরের দিন আমি ট্যাক্স গুলো বলবো, তার সাথে জিএসটি বলবো, তখন আমি ওই জিনিসগুলো বলবো। আজকে ওটা টপিকের মধ্যে হবে না, ওটা একটু বাইরের টপিক হয়ে যাবে, নেক্সট দিনে আমি ওগুলো সম্পর্কে ডিসকাস করবো। ওকে, ক্লিয়ার এখানে? ঠিক আর কোনো আছে স্যার, ঠিক আছে। স্যার বুঝলাম, বলো বলো। স্যার স্যার একটা কথা বলছি যে ওই হুম স্ট্যাম্প ডিউটি যেটা বললেন, ওই হুম যেটা লাগে সেটা তো পোস্ট অফিসের থ্রুতে হয়, কিন্তু সেটা তো হুম সেন্ট্রাল গভর্নমেন্টের হয়। হুম পোস্ট অফিসের, এবার দেখো স্ট্যাম্প, তোমাকে তাহলে একটা জিনিসে একটু বলতে হবে। সাপোজ তুমি হচ্ছে কোনো রাজ্য সরকারের কোনো দপ্তরে গেলে, বা কোনো কিছুতে কোনো কিছু একটা এতে গেলে, সেখানে তোমাকে কোনো জিনিসের স্ট্যাম্প দেয় না, মানে আহ ওই স্ট্যাম্প ছাড়াও, কি বলবো তোমাকে, ওই স্ট্যাম্প গুলো, মানে কোর্ট পেপার এই ধরনের কথা বলছেন? হ্যাঁ, কিন্তু ওর তোমাকে প্রপার এক্সাম্পল আজকে আমার দেখা একটা জিনিস শোনা। এই যে দেখো, এই যে যে কোনো এই যে লিগাল পেপার হয়, এই যে 10 টাকার স্ট্যাম্প পেপার হয়, 100 টাকার যে স্ট্যাম্প পেপার হয়, বুঝতে পারছো, এইগুলো হচ্ছে স্ট্যাম্প ডিউটির মধ্যে। সাপোজ তুমি কোনো জমি বিক্রি করছো বা কোনো এগ্রিমেন্ট দিচ্ছ, বুঝতে পারছো, বুঝতে পারছো ব্যাপারটা কি, বুঝতে হ্যাঁ পারছো, হ্যাঁ দশ হ্যাঁ টাকার যে স্যার। স্ট্যাম্প পেপার হয়, এগুলো রাজ্যের মধ্যে পড়ে, বুঝতে পারছো, এই স্ট্যাম্প ডিউটির কথা বলা আছে। এই যে লিগাল পেপার, 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখলে, হ্যাঁ, এইগুলো হচ্ছে স্ট্যাম্প ডিউটি, রাজ্যের এগুলো পড়ে। দেখো এই দেখো এখানে বলা আছে স্ট্যাম্প ডিউটি প্রপার্টি রেজিস্ট্রেশনের সময়, এটা অবশ্যই রাজ্যের হাতে পড়ে, প্রপার্টি রেজিস্ট্রেশন দেখাচ্ছি। এই যে প্রপার্টি রেজিস্ট্রেশন যদি কিছু করতে চাও, আসামের ক্ষেত্রে 8.2%, প্রত্যেক রাজ্যের দেখো আলাদা আলাদা স্ট্যাম্প ডিউটি। পেয়েছো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম, তাহলে এটা ক্লিয়ার, মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার। এবার লাস্ট, এবার কিছু টার্ম গুলো আমরা ডিসকাস করি, কিভাবে কোনো জিনিসের ট্যাক্স ডিটারমাইন করা হয়। প্রথমত আমি একটু আগে যেটা বলছিলাম, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স। নাম্বার 2, রিগ্রেসিভ ট্যাক্স, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, প্রপোর্শনাল। আমি এরপরে বলছি কি জিনিসগুলো, প্রপোর্শনাল ট্যাক্স। নাম্বার 4, ট্যাক্স বুয়েন্সি, BUOANCY, ট্যাক্স বুয়েন্সি আমি আলোচনা করব, কোনো চাপ নিতে হবে না। নাম্বার 6, ট্যাক্স ইলাস্টিসিটি। নাম্বার 6, ট্যাক্স ইভেশন।
Number 7, tax avoidance. Number 8, tax haven. কি জিনিস হলো প্রোগ্রেসিভ ট্যাক্স? কথাটার মানেই হচ্ছে যে প্রগতিশীল ট্যাক্স। মানে একটু আগে আমি যে কথা বললাম, প্রগতিশীল ট্যাক্স মানে কি? যখন তোমার ইনকাম বাড়বে, ঠিক আছে, যখন তোমার ইনকাম বাড়বে তখন তোমার ট্যাক্স রেট বাড়বে। সিম্পল, একটু আগেই বললাম, তুমি 5,000 টাকা ইনকাম করলে 5% ট্যাক্স হবে, 10,000 টাকা ইনকাম করলে 10% ট্যাক্স হবে, ঠিক আছে। সেটাকে বলবো প্রগতিশীল বা প্রোগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যেটা অধোগতিশীল বলা হয়। আর বাংলায় কি বলবো, যাই হোক, অধোগতিশীল লিখে দিই, আসবে কেন? অধোগতিশীল ট্যাক্স মানে কি? যখন তোমার ইনকাম বাড়বে, ট্যাক্স রেট কমবে। যদি ইনকাম বাড়ে ট্যাক্স রেট কমতে থাকবে, সেটা রিগ্রেসিভ ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে কি সমানুপাতিক। যখন ট্যাক্স রেট অপরিবর্তনশীল, মানে তুমি যত টাকা ইনকাম করো তোমার ট্যাক্স রেট সবসময়, 5 টাকা ইনকাম করলেও 5% ট্যাক্স, 10 লাখ কোটি টাকা ইনকাম করলেও সেম ট্যাক্স, ঠিক আছে। আচ্ছা, এই 1, 2, 3 নিশ্চয়ই বুঝে গেছো, বোঝানোর মতো কিছু নেই। 1, 2, 3 ক্লিয়ার? দ্বিতীয়টা কিভাবে হলো? ইনকাম বাড়লো, ট্যাক্স রেট কমলো। ইনকাম ট্যাক্স তোমার যত ইনকাম বাড়বে ট্যাক্সের রেট কমিয়ে দেওয়া হবে। মানে তোমার যদি 5 লাখ থেকে 10 লাখ ইনকাম হয় তাহলে তুমি 20% ট্যাক্স দেবে। তোমার যদি 10 লাখ থেকে 20 লাখ ইনকাম হয় তুমি 15% ট্যাক্স দেবে। 20 লাখ থেকে 30 লাখ ইনকাম করলে 10% ট্যাক্স হবে। তুমি যদি 30 থেকে 40 লাখ ইনকাম করো 5% ট্যাক্স দেবে। আর 40 থেকে তুমি যদি উপরে ইনকাম করো তোমার হয়তো 4% ট্যাক্স থাকবে। উল্টো ব্যাপার। আর প্রোগ্রেসিভের ক্ষেত্রে এর উল্টো হবে, তাই তো? এই ব্যাপার, মানে প্রোগ্রেসিভের উল্টো হচ্ছে রিগ্রেসিভ। বলো, এই 3টে নিশ্চয়ই ক্লিয়ার, বোঝানোর মতো কিছু নেই? রিগ্রেসিভটা কোথায় হয়? রিগ্রেসিভটা কোথায় হয়? কিছু কিছু দেশ থাকে, যেমন ধরো কি বলে দুবাই, ঠিক আছে। দুবাইতে কি হয়, তোমার অধোগতিশীল ট্যাক্স থাকে। মানে কিছু কিছু আরব কান্ট্রি বেসিক্যালি এটা করে, ইনকাম যত বাড়ে তোমার ট্যাক্স রেট কম করে দেয়। আবার কিছু কিছু, দুবাই হবে না, দুবাইয়ের ক্ষেত্রে তোমার ইয়ে থাকে প্রপোর্শনাল, মানে ট্যাক্স ফ্রি থাকে বেসিক্যালি। কিছু কিছু মানে কান্ট্রি থাকে সেই সব জায়গায় হচ্ছে এটা করা হয়ে থাকে। তাতে সুবিধা কি, তুমি তত ইনকাম বাড়ানোর চেষ্টা করবে। তুমি যত বেশি ইনকাম করবে তত তোমার ট্যাক্স কমিয়ে দেওয়া হবে, তাহলে কি তুমি আরো ইনকাম বাড়ানোর চেষ্টা করবে। মানে ইকোনমি, যেসব ইকোনমি মানে আরো বেশি নিজেকে ডেভেলপ করতে চায়, ঠিক আছে, সেই সব জায়গায়, যেমন সিঙ্গাপুর, হ্যাঁ সিঙ্গাপুর রিগ্রেসিভ ট্যাক্সের মধ্যে, দুবাই ট্যাক্স ফ্রি। এই লিস্টটা তাহলে ওয়ার্ল্ডের ট্যাক্সের টাইপ টোটাল, এটা না ওয়ার্ল্ড ইউনিয়ন বলতে, আর হ্যাঁ, স্টেট শুধু? না না, এটা এটা কোনো ইউনিয়ন না, এটা হচ্ছে ট্যাক্সের টাইপস আর কি। এটা টাইপস অফ, মানে এটাকে বলবো কর নির্ধারণ পদ্ধতি, এটাকে কি বলি, এটা হচ্ছে এই টার্ম গুলো শুধু জন্য, এটা একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি লিখে রাখা, কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি। হ্যাঁ, এটা বলা যায় ট্যাক্সের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনও বলতে পারো, কিন্তু এটা ওইভাবে না। ক্লাসিফিকেশন বললে তখন, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ ট্যাক্সও বলতে পারো, প্রোগ্রেসিভ রিগ্রেসিভ বলতে পারো, আপনি এটা জাস্ট টার্ম মনে রাখো না, তাহলেই হবে। এগুলো ক্লিয়ার? বাকিগুলো বলি তাহলে। হ্যাঁ স্যার। দেখো, ট্যাক্স ব্রুয়েন্সি মানে হচ্ছে ট্যাক্স প্লবতা। হোয়াট ইজ দিস? ট্যাক্স প্লবতা বলতে বলা হয়, সাপোজ, খুব ভালো করে দেখো, সাপোজ কোনো দেশের জিডিপি পরিবর্তন হচ্ছে, সব দেশেরই জিডিপি চেঞ্জ হয়, কখনো জিডিপি বাড়ে কখনো জিডিপি কমে। তো জিডিপি যখন পরিবর্তন হয়, ঠিক আছে, সেই জিডিপি মানে পরিবর্তনের ফলে কি হবে, তোমার ট্যাক্স রেট যদি পরিবর্তন হয়, সাপোজ ধরো তোমার এই বছরের জিডিপি 10
ট্রিলিয়ন ডলার, ঠিক আছে। তো জিডিপি যখন পরিবর্তন, জিডিপি যখন তোমার বেড়ে গেল, ঠিক আছে, এবার তোমার হয়তো কোনো জায়গায় জিডিপি বেড়ে গেল, তখন কি হলো, তোমার ট্যাক্স বেড়ে যায়, ঠিক আছে। আবার হতে পারে তোমার জিডিপি পরিবর্তন হলো না, ঠিক আছে, জিডিপি তোমার অপরিবর্তন, জিডিপির যে একটা যে রেটে বাড়ছে, হ্যাঁ, জিডিপি তোমার সাপোজ ধরো এরকম বলা আছে আমাদের 5 ট্রিলিয়নের জিডিপি রয়েছে, তো এখানে ইনকাম তোমার কোনো কিছু ইনকাম ট্যাক্স তোমার হয়তো কোনো কিছু ট্যাক্স হয়তো 5% রয়েছে এই জিডিপিতে। এবার তোমার জিডিপি দেখো পরিবর্তন হলো, তোমার জিডিপি বৃদ্ধি পেল, তাহলে আচ্ছা একটু ভালোভাবে একটু এক্সাম্পল দিই। সাপোজ ধরো আজকে ইন্ডিয়ার জিডিপি সাপোজ ধরো 5 টাকার জিডিপি, ঠিক আছে। সেই কারণে কেউ যদি বিদেশ থেকে ভারতে আসে, দিয়ে একটা বিজনেস খুলতে চায়, সাপোজ ধরো তো লাইসেন্স ফি, তো বাইরে থেকে এসে তার লাইসেন্স ফি গভর্নমেন্ট করে রেখেছে, বিদেশ থেকে যদি কেউ ইনভেস্ট করে এখানে কোম্পানিতে এসে, তাহলে তাকে হয়তো ধরো 3% ট্যাক্স দিতে হবে। কোনো কিছু কোম্পানি এস্টাবলিশ করতে গেলে 3% তাকে ট্যাক্স দিতে হবে। এবার ইন্ডিয়ার যে এর ক্ষেত্রে ইন্ডিয়ার তোমার যে এটা রয়েছে, তোমার হচ্ছে সাপোজ ধরো তোমার জিডিপি 5 ট্রিলিয়ন থেকে বা 5 টাকা থেকে বেড়ে 6 টাকা হলো, ঠিক আছে, 6 টাকা হলো, তাহলে সে লাইসেন্স ফি গভর্নমেন্ট চাইলে 3% থেকে 4% করতে পারে, 2% করতে পারে, অথবা 3%ও রাখতে পারে, যা খুশি করতে পারে। গভর্নমেন্টের ইনকাম বাড়ছে বা তার আয় বাড়ছে, গভর্নমেন্ট বলতেই পারে যে আমার 5 ট্রিলিয়ন ইকোনমি ছিল, আমার এখন 6 ট্রিলিয়ন ইকোনমি হয়েছে, আমি এই জন্য লাইসেন্স ফি বাড়ালো, সে বাড়াতে পারে। বা যদি বলতে পারে না আমি সেম রাখছি, তাও রাখতে পারে। যদি জিডিপি পরিবর্তনের ফলে, ভালো করে বুঝো, ডাউট হলে অবশ্যই বলবে, জিডিপি পরিবর্তনের ফলে তার যে ট্যাক্স রেট যদি অপরিবর্তন হয়, ভালো করে বোঝো, যদি ট্যাক্স রেট অপরিবর্তনীয় হয়ে থাকে, তখন তাকে বলা হয় ট্যাক্স বুয়েন্সি। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে জিডিপি বৃদ্ধি পেল, ঠিক আছে, ট্যাক্স অপরিবর্তন থাকবে, তখন সেটাকে আমরা বলবো ট্যাক্স বুয়েন্সি। মানে এই জায়গায় তাহলে আমাকে একটা কথা বলো, গভর্নমেন্টের এতে রেভিনিউ বাড়বে কি বাড়বে না? কি মনে হয়? জিডিপি বাড়ার জন্য তো রেভিনিউটা বাড়ছে। এক্স্যাক্টলি। তাহলে জিডিপি যখন বাড়লো, তা কিন্তু ট্যাক্স রেট সে আনচেঞ্জ রাখলো, কিন্তু দেখো রেভিনিউ তার বেড়ে গেল, তখন সেটা হয়ে গেল ট্যাক্স বুয়েন্সি। বুঝতে পারলে না পারলে না? সাপোজ তুমি একটা জিনিস 500 টাকায় কিনছো, 500 টাকার কোনো জিনিসের উপরে 5% ট্যাক্স, তারপরে তো তার হলো 25 টাকা। এবার তুমি সেই জিনিসটার দাম যদি আজকে 1000 টাকা হয়, তাহলে তুমি আবার 5% ট্যাক্সই রাখছো, 50 টাকা তুমি পেলে, তোমার ইনকাম বাড়লো না বাড়লো না? বেড়ে তো গেল না, কিন্তু তুমি ট্যাক্স রেট তো আনচেঞ্জ রেখেছো। বোঝা গেল না গেল না বলো? ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড ট্যাক্স ব্লুয়েন্সি বা ট্যাক্স প্রবণতা, এটাকে বলা হয় ট্যাক্স ব্লুয়েন্সি বা ট্যাক্স প্রবণতা। এবার আসছে ট্যাক্স ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা। সিম্পল কথা, একদম সিধি বাত নো বাকওয়াস, সিম্পল কথাবার্তা। ট্যাক্স ইলাস্টিসিটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাক্স ইলাস্টিসিটি? এখানে বলা হয় যে তুমি করের হার, ঠিক আছে, এই যে ট্যাক্স রেট যেটা রয়েছে, ট্যাক্স রেট বাড়ানো হলো, ঠিক আছে, ট্যাক্স রেট তোমার বাড়ানো হলো, তাহলে রাজস্বের পরিমাণ, তোমাকে একটা জায়গায় ট্যাক্স রেট যদি বাড়ানো হয়, তুমি চাইছো, ভালো করে জিনিসটা বুঝবে, ঠিক আছে, ট্যাক্স রেট তুমি যদি কোনো জায়গায় বাড়ো, তাহলে তোমার কি হবে? রেভিনিউ বাড়বে। ট্যাক্স রেট যদি কমিয়ে দাও, রেভিনিউ তোমার কমবে। তার মানে তোমার ট্যাক্স ইলাস্টিসিটি বলছে কি, যখন তুমি তোমার ট্যাক্স রেটের পরিবর্তন করছো, তার ফলে তোমার রাজস্বেরও পরিবর্তন হচ্ছে, রেভিনিউ পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হয়, সেটা পরিমাপ করা হয় ট্যাক্স ইলাস্টিসিটির সাহায্যে। ক্লিয়ার হলো না হলো না? ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার যে রেভিনিউ চেঞ্জ হচ্ছে, সেটা মেজার করার জন্য, সেটা বাড়তেও পারে কমতেও পারে, রেভিনিউ যে চেঞ্জ হচ্ছে সেটা মেজার করা হচ্ছে ট্যাক্স ইলাস্টিসিটির সাহায্যে।
ক্লিয়ার? কোনো ডাউট? না স্যার। এবার সিম্পল ব্যাপার, ট্যাক্স এভিশন। এভিশন মানে কি? সিম্পল কথায় কর ফাঁকি। ঠিক আছে, কর ফাঁকি দেওয়া। কর ফাঁকি মানে নতুন করে বলার কিছু নেই। যদি তুমি তোমার আয়, কতটা আয় করেছো বা কতটা তুমি প্রফিট করেছো, সেটাকে তুমি কম দেখালে, ভালো করে বোঝো, সেটাকে তুমি কম দেখালে, এই যে কথাটাকে বলছিলে, সেটাকে তুমি কম, এরকম নয় তুমি দিচ্ছ না সেটা নয়, সেটা তুমি কম দেখাচ্ছ। কম দেখিয়ে তুমি কম ট্যাক্স দিলে, কম ট্যাক্স পে করলে, সেটাকে বলা হচ্ছে ট্যাক্স এভিশন। মানে তুমি ট্যাক্স দিচ্ছ কিন্তু তুমি দেখাচ্ছ যে বাবু আমি কম আয় দিই, তোমার আয় কম, সেই জন্য আমি কম ট্যাক্স দিচ্ছি, তখন সেটা হচ্ছে ট্যাক্স এভিশন, মানে তুমি কর ফাঁকি দিচ্ছ। আর ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে কর এড়ানো, তুমি ট্যাক্স দিচ্ছ না, কর এড়াচ্ছ। সেটা কিভাবে করছো? সেখানে তুমি কি করছো, কোনো একটা মানে স্কিমে, কোনো একটা প্রকল্পে, বলে দিচ্ছি কিভাবে করা যায়, কোনো একটা প্রকল্পে তুমি ইনভেস্ট করছো, কোনো একটা ট্রাস্টে তুমি ইনভেস্ট করছো। এর ফলে কি হলো, এর ফলে কি হলো, তোমাকে কম ট্যাক্স পে করতে হচ্ছে। ঠিক আছে, দুটোর মধ্যে কি পার্থক্য দেখো, কর ফাঁকি দেওয়া আর কর এড়ানো। বলবে স্যার একই তো ব্যাপার। আর এটা একই তো ব্যাপার, এড়ানোটা তো মানে এটা তো দেখানো হচ্ছে যে আমি এই জায়গায় ইনভেস্ট করছি, আর কিন্তু ওই যেটা একদম। ফাঁকি দেওয়াটা তো লুকিয়ে। হ্যাঁ, তার মানে এই দুটোর মধ্যে কোনটা লিগাল কোনটা ইললিগাল হবে? কর এড়ানোটা লিগ্যাল আর কর ফাঁকি দেওয়াটা ইলিগাল। একদম, ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ লিগাল। তুমি ইনভেস্ট করছো, তুমি দেখাচ্ছ যে আমি বাবু দেখো দুটো কি হলো, দুটো জায়গাতে কি হলো। সাপোজ ধরো তুমি 100 টাকা ইনকাম করছো কোনো জায়গা থেকে, তুমি সরকারকে বলছো না বাবু আমি 90 টাকা ইনকাম করছি, তো তার উপরে আমি 10% ট্যাক্স এবং 9 টাকা আমি ট্যাক্স দিচ্ছি। এখানে তুমি 10 টাকা এখানে লুকিয়ে রাখলে, এখানে তুমি দেখালে হ্যাঁ আমি 100 টাকা ইনকাম করছি, কিন্তু তার মধ্যে থেকে আমি 10 টাকা কোনো একটা চ্যারিটেবল বা কোনো জায়গাতে ইনভেস্ট করছি বা সঞ্চয় করছি, সেই কারণে আমার কাছে এখন 90 টাকা আছে, সেই কারণে আমি 9 টাকা আছে। ওই জায়গায় তুমি 9 টাকাই দিয়েছ, কিন্তু এই জায়গায় তুমি বলছো যে আমি এখানে ইনভেস্ট করছি কোনো একটা প্রকল্পে, সেই জন্য আমি কম টাকা দিচ্ছি। তাহলে এখানেও কিন্তু সেম ব্যাপার, এক জায়গায় তুমি লুকিয়ে করছো আর এক জায়গায় তুমি দেখিয়ে করছো। দুটোর পার্থক্য বোঝা গেল? সিম্পল। আর লাস্ট, কর হেভেন বা কর আশ্রয়স্থল। এখানে কি হয়, এটা সিম্পল ব্যাপার। কিছু কিছু দেশের ক্ষেত্রে খুব ক্লিয়ার হয়ে যাবে এখানে, কিছু কিছু দেশের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ভীষণ কম হয়। ওই যে বললাম, ইনকাম ট্যাক্স কম হওয়ার জন্য কি হয়, সেই জায়গাতে তুমি কি করতে পারো, এবং ইনকাম ট্যাক্স কম হবে, এবং সেই সব দেশ কি করবে, তার যে তথ্য থাকবে কর সম্পর্কিত, যে ট্যাক্স সম্পর্কিত যে ইনফরমেশন, সেগুলো গোপন রাখবে। ঠিক আছে, ফলে সুবিধা কি হবে, তুমি সেই জায়গায় টাকা ইনভেস্ট করতে পারো, তাহলে সেই জায়গায় তোমার ইনকাম ট্যাক্সও কম, প্লাস ট্যাক্স ইনফরমেশন তারা গোপনে রাখে, তাহলে সেই জায়গায় ট্যাক্স সেভেন তোমার টাকা জমা রাখার খুব সুবিধা। যেমন এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু দেশ আছে, পানামা রয়েছে, তারপরে আমাদের আয়ারল্যান্ড রয়েছে, তারপরে আমাদের সিঙ্গাপুর রয়েছে। ঠিক আছে, এই যে তারপরে সুইস আমাদের ব্যাংকে হচ্ছে, টাকা রাখে, এটা কি এর আন্ডারে পড়ে? বলছি, হংকং রয়েছে, তারপরে হচ্ছে মোনাকো রয়েছে, বারমুডা রয়েছে। আমি আমি সুইজারল্যান্ডের নাম কিন্তু দিইনি, ঠিক আছে, কারণটা বুঝছি পরে। তাহলে এই ধরনের যে দেশগুলো, পানামা, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, মোনাকো, বারমুডা, এই সব দেশগুলোকে ট্যাক্স হেভেন বলা হয়, কারণ এই সব দেশের ট্যাক্স রেট খুব কম এবং এখানে ট্যাক্স ইনফরমেশন গোপন করা হয়ে থাকে। এই দেশগুলো এরকম প্রায় 45টা দেশ রয়েছে। ওকে, সেই দেশগুলোকে ভালো করে শুনে রাখবে, সেই যে দেশগুলো 45টা এরকম দেশ রয়েছে, এই দেশগুলোকে কিন্তু ব্ল্যাক লিস্টেড করা হয়। ঠিক আছে, ভালো করে বুঝবে, এই দেশগুলো ব্ল্যাক লিস্টেড, কালো তালিকাভুক্ত। ব্ল্যাক লিস্টেড মানে কি, তাদের সাথে ট্রেড কম্প্রোমাইজ, মানে তাদেরকে সবভাবে অ্যাক্সেস পায় না। কে করে থাকে, এর জন্য একটা সংস্থা আছে, OECD, একটা সংস্থা,
যেটা হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর হিসাবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা তোমরা করলে যে স্যার সুইজারল্যান্ড তো এরকম ব্যাপার আছে, সুইজারল্যান্ডে প্রত্যেকেই বলে সুইস ব্যাংক, ঠিক আছে, সুইস ব্যাংকের কথা হয়, তাহলে সুইজারল্যান্ডও কি ট্যাক্স হেভেন? না, সুইজারল্যান্ড ট্যাক্স হেভেন নয়। কেন সুইজারল্যান্ড ট্যাক্স হেভেন নয়? সুইজারল্যান্ডের ক্ষেত্রে সুইস ব্যাংক যারা রয়েছে তারা ইনফরমেশন গোপন রাখে তাদের সেই ব্যাংকের যারা ক্লায়েন্ট হয়ে থাকে। এরকম নয় সেই দেশের সমস্ত লোকের ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন হাইড করছে, সেরকম নয়। সেই ব্যাংকের যারা সদস্য বা ক্লায়েন্ট রয়েছে তাদের ইনফরমেশন হাইড করে। কিন্তু এই সব দেশে প্রত্যেক মানুষের ইনফরমেশন হাইড করা। কি বললাম, বোঝা গেল না গেল না? বোঝা গেল? এই দেশ তাদের সম্পর্কে ইনফরমেশন কারো কাছে রিভিল করে না অন্যান্য দেশের ক্ষেত্রে। সুইজারল্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার না। বলো, বোঝাতে পারলাম না পারলাম না? বোঝা গেল? সুইজারল্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা একটু মানে সুইজারল্যান্ড এখন অনেকটা কম্প্রোমাইজ হয়ে গেছে। সুইজারল্যান্ড সমস্ত তাদের যে ইন্ডিয়ান যারা রয়েছে তাদের সব ডিটেলস দিয়ে দিয়েছে। তোমরা হয়তো রিসেন্ট কোনো কিছু সোশ্যাল নেটওয়ার্কিং বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে দেখেছো যে সুইজারল্যান্ডের লিস্ট অনুযায়ী এর এত টাকা, ওর এত টাকা, এরকম দেখেছো তো নাকি? না হোয়াটসঅ্যাপে দেখেছো? দেখো না এরকম মেসেজ? না স্যার দেখিনি। দেখুন, কোনো খবর রাখুন, ওগুলো ফেক নিউজ, ঠিক আছে? কারণ একটা জিনিস মাথায় রাখবে, যখন যেসব সুইস ব্যাংকে যারা টাকা রাখে, যারা ব্ল্যাক মানি রাখে, তারা কেউ নিজের নামে টাকা রাখেন। তারপরে তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো, তুমি থোড়ি ব্যাংকে যে তোমার ডিটেলস দিয়ে বলবে আমার এই টাকাটা রাখো। তুমি XYZ লোকের নাম দিয়ে রাখো, প্লাস তুমি সেখানে সরাসরি টাকা জমা দেবে না। এর জন্য একটা পুরো সিস্টেম হয়, হাওয়ালা সিস্টেম বলা হয়, ঠিক আছে? তার মাধ্যমে কি বিভিন্ন দেশ থেকে টাকাকে ঘুরিয়ে ঘুরিয়ে ইনভেস্ট করা হয়। সাপোজ ধরো তোমার 100 টাকা, তুমি 100 টাকাকে 5টা এরকম আফ্রিকান কান্ট্রি থেকে, এই দেশ থেকে আরেক দেশের ব্যাংকে, সেই দেশ থেকে আরেকটা দেশের ব্যাংকে, সেই দেশ থেকে একটা দেশের ব্যাংকে, সেই দেশ থেকে আরেকটা দেশের ব্যাংকে ঘুরিয়ে ঘুরিয়ে সুইস ব্যাংকের একটা অ্যাকাউন্টে জমা করবে। ফলে সেই টাকাটা অ্যাকচুয়ালি সোর্স কে সেটাই খুঁজে পাওয়া যায়। এই কারণে ব্ল্যাক মানি, সে যেই বলুক, সে মোদি বলুক আর রাহুল গান্ধী বলুক যে ব্ল্যাক মানির হদিস দিয়ে দেওয়া হবে, এটা কারো পক্ষে কেউ যদি ইচ্ছেও করে, এবং সুইস ব্যাংকের যে রয়েছে সেও কিন্তু যে মানে রয়েছে, সেও বলতে পারবে না বাবু যে এই টাকাটা কার। কি বললাম, বোঝা গেল? এটা কারো পক্ষে বের করা সম্ভব না। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা তাহলে এতটাই ডিসকাস করলাম। নেক্সট দিন আমরা টোটাল ডিসকাস করব আমাদের যে ট্যাক্স সম্পর্কে, ট্যাক্স এই যে আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্স, ঠিক আছে, তারপর কেন কিছু কিছু জিনিসকে জিএসটির আওতায় রাখা হয়নি। পরের দিন সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব, ঠিক আছে? এরপর তোমরাও দেখবে, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই পরের দিন জিজ্ঞেস করবে। ওকে, ঠিক আছে, চলো আজকে এতটা।